ফোকাস কাস্টমার টার্গেটিং, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড গেরিলা বিজনেস ট্যাকটিক্স, এই তিনটা টপিককে আমরা কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে। তো সবাইকে ওয়েলকাম করছি। আমি গ্রুপে আপনাদের কার্যক্রমগুলো দেখছিলাম, খুব সুন্দর করে সবাই নিজেদের নামের অ্যাক্রোনিম বানিয়েছেন, দারুণ করে মিনিংফুল কিছু তৈরি করার চেষ্টা করছিলেন। এটা ভালো লাগছিল যে আপনারা মানে নিজেদের এই ডেভেলপমেন্ট নিয়ে আসলে কাজ শুরু করেছেন। সো আজকে আমরা একদম কোর বিজনেস ফাংশনের দিকে ঢুকবো। আমরা জাস্ট একটু ফাউন্ডেশনটা আপনাদের তৈরি করছি, দুইটা ক্লাস মেইনলি ফাউন্ডেশন। এখনও হয়তো ওই যে আমরা যখন বিজনেসের পিলার গাড়ি মানে বিল্ডিংয়ের পিলার তৈরি করি বা ফাউন্ডেশন যখন তৈরি করি তখন মনে হয় যে কী হইতেছে বোঝা যায় না। সেই দুইটা ক্লাস পর্যন্ত তেমন হয়তো কিছু বুঝবেন না, বা 3 নাম্বার ক্লাস থেকে আপনারা একটু একটু দেখতে পারবেন ডেভেলপমেন্টটা। একদম কোর মার্কেটিং ব্র্যান্ডিংয়ের ফাংশনে যখন ঢুকবো খুবই মজা পাবেন, মানে টেস্টটা আস্তে আস্তে শুরু হবে আর কি। এখন যতটুকু টেস্ট পাচ্ছেন আই হোপ তৃতীয় ক্লাস থেকে টেস্টটা অনেক বাড়া শুরু করবে এবং তখন একদম ডিপ ডাউন করে আমরা বিজনেসে ঢুকে যাব। সো ওয়েলকাম করছি সবাইকে এন্টারপ্রেনিউরশিপের জার্নিতে, এবং আমরা সবাই অলরেডি এই জার্নিতে আছি এবং সেই জার্নিতে নিজেদেরকে স্কিল করার জন্য, নিজেদের স্ট্র্যাটেজিকে আরও মজবুত করার জন্য এবং সিস্টেম ডেভেলপ করার জন্য আমরা মূলত এই ক্লাসগুলো করছি। সো এন্টারপ্রেনিউরশিপ একটা লং জার্নি। এই জার্নিতে আমাদেরকে সফল হতে গেলে অনেক কিছুর দিকে খেয়াল রাখা লাগে। আজকের ক্লাসে আমরা সেই রকম একটা জিনিসকে কভার করার চেষ্টা করব, যেটা হচ্ছে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং। কিভাবে করে আমরা একটা বাঘ যেমন শিকারীকে টার্গেট যখন করে, একটা হরিণকে যখন টার্গেট করে, আশেপাশ দিয়ে যদি অনেক বড় বড় হরিণও চলে যায় সেদিকে কিন্তু সে ফোকাস করে না। একটাই টার্গেট, আমি যেই হরিণটাকে টার্গেট করছি সেটাকে যাতে আমি ধরে শিকার করে নিতে পারি। সো আমরা ঠিক এইভাবে করে একদম পিন পয়েন্ট করে আমরা আমাদের নির্দিষ্ট কাস্টমার গ্রুপকে টার্গেট করে তারপরে আমরা আমাদের সাকসেসটা নিয়ে আসবো। দেন আমরা গেরিলা বিজনেস সিক্রেট শিখবো কিছু আজকে, যেই সিক্রেটসগুলো এখানে 12টা সিক্রেট ফর্মুলা আমি শেয়ার করব, যেগুলো আমাদের বিজনেসকে স্কেল আপ করতে, গ্রো করতে দারুণভাবে হেল্প করবে। বরাবর মতো আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো আমরা শুরুতে একটু যদি যাই, হোয়াট ইজ এন্টারপ্রেনিউরশিপ। এন্টারপ্রেনিউরশিপ জিনিসটা কি আসলে? আমরা সবাই উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তা নিয়ে চারদিকে অনেক বই পুস্তক লেখা হচ্ছে, অনেক মোটিভেশনাল স্পিচ হচ্ছে, অনেক বড় বড় সেমিনার প্রোগ্রাম, অনেক কিছু আয়োজন হচ্ছে। বাট এই যে টপিকটা, এইটা আমি দেখি যে আমাদের কাছে অনেকের মধ্যেই স্পষ্ট না, ক্লিয়ার না, আমরা বুঝতে পারি না যে এটার ভিতরে আসলে কি জিনিসটা আছে। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, আমি একদম সিম্পলিফাই করে জিনিসটাকে তুলে আনার চেষ্টা করছি, এবং এটা আপনারা সবাই জানেন যে আমার ইউনিকনেস। আমি চেষ্টা করি জটিল জিনিসকে সিম্পলিফাই করে প্রেজেন্ট করা, মানে সহজ করে যাতে আমরা জিনিসটাকে বুঝতে পারি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একজন উদ্যোক্তা, সেই হিসেবে আমার কাছে যে জার্নিটা, উদ্যোক্তা হচ্ছে পারস্যুট অফ অপরচুনিটি বিয়ন্ড রিসোর্স কন্ট্রোলড। ব্যাপারটা কি শুনতে খটোমটো লাগতে পারে, একদম সিম্পল করে যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, উদ্যোক্তা ব্যাপারটা হচ্ছে একটা অপরচুনিটির পেছনে ছোটা, একটা অপরচুনিটিকে গ্র্যাব করা। এই অপরচুনিটি গ্র্যাব করতে গিয়ে হয়তো বা পর্যাপ্ত রিসোর্স আমার কাছে নাই, আমি সেই পরিমাণ হয়তো রসদ নিয়ে মাঠে নামতে পারিনি, বাট তারপরও আমি অপরচুনিটি ধরার মতো যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠা, দ্যাট ইজ এন্টারপ্রেনিউরশিপ। অর্থাৎ এটাকে অনেকটা বলতে পারি যে একদম ওই ভঙুর পাখা নিয়ে উড়ে যাওয়ার মতো করে, ব্যাপারটা এরকম। দেখেন আমি খুবই আমার লাইফে একটা অন্যতম পাওয়ারফুল মানে ইন্সপায়ারেশন মনে হয় মৌমাছিকে। এবং আপনারা জানেন যে মৌমাছি নিয়ে আল কোরআনে একটা আলাদা সূরাও নাজিল আছে। তো এতটুকু গুরুত্ব মৌমাছি প্রাণীটাকে দেওয়া হয়েছে, এত ছোট প্রাণী, বাট তার থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমার কাছে উদ্যোক্তার সংজ্ঞা বলতে গেলে এই মৌমাছি শব্দটা মাথায় চলে আসে, এবং মৌমাছির মতো করে আমার মনে হয় যে উদ্যোক্তাগিরি মানে একটা মৌমাছির মতো করে একটা লাইফস্টাইল মেনটেন করা, এই সেই পরিমাণ হার্ডওয়ার্ক করা। কেন বলছি আমি মৌমাছির কথা? দেখেন আপনারা জানেন যে বিজ্ঞানের একটা থিওরি আছে যেটাকে বায়ুর গতিতত্ত্ব বলা হয়। তো বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী পৃথিবীতে যেই প্রাণীর ডানার তুলনায়, পাখার তুলনায় শরীরের ওজন 8-10 গুণ ভারী, ওরকম কোনো প্রাণী পৃথিবীতে উড়ে বেড়ায় না। যেমন আমরা মানুষ, আমার ডানা কি, এই যে একটা হাত, এই যে একটা হাত, এই 2 হাত দিয়ে যদি আমি ওড়ার চেষ্টা করি আমি পারি না। কেন? আমি যেই গতিতে দৌড়াতে পারি এবং আমার পাখার তুলনায় শরীরের যে ওজন সেটা অনেক বেশি, এটা বায়ুর গতিতত্ত্বকে কাভার করে না, বিধায় আমি উঠতে পারি না। কিন্তু পৃথিবীর সকল প্রাণীর ব্যাপারে বায়ুর গতিতত্ত্বটা ঠিকঠাক মতো খেটে যায়। একমাত্র মৌমাছির ক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ উল্টা, সে বায়ুর গতিতত্ত্বকে ব্যর্থ করে উড়ে বেড়ায়। তো বিজ্ঞানীরা কিউরিয়াস, কিছু বিজ্ঞানী এগুলো নিয়ে রিসার্চ করলো যে ঘটনাটা কি। মৌমাছির পাখার তুলনায় শরীর 10-12 গুণ ভারী, এরকম কোনো প্রাণীর তো পৃথিবীতে ওড়ার কথা না, এবং মৌমাছি যেই গতিতে ওড়ে সেটাও মানে কাভার করে না গতিতত্ত্ব অনুযায়ী।
তো যেটা দেখা গেল, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে মানে এটার আসলে লজিক্যাল কোনো রিজনিং তারা খুঁজে বের করতে পারলো না। সর্বশেষ তারা স্টেটমেন্ট এরকম ভাবে দেয়, যেটা খুবই পাওয়ারফুল স্টেটমেন্ট ছিল, যে মৌমাছি পৃথিবীতে উড়ে বেড়ায় একমাত্র কারণ সে বায়ুর গতিতত্ত্ব জানে না। এবং তারা এরকম বলছে, মৌমাছির কানে যদি মৌমাছিকে কোনোভাবে কমিউনিকেট করে তার মধ্যে যদি প্রবেশ করানো যাইতো যে বায়ুর গতিতত্ত্ব অনুযায়ী তোমার পাখার তুলনায় শরীরের ওজন এত গুণ ভারী, তোমার উঠতে পারার কথা না, তারা বলছে তখন থেকে আর মৌমাছি উঠতে পারতো না। তার মানে মৌমাছি উড়ে বেড়ায় একমাত্র কারণ তার যে অক্ষমতা, তার যে দুর্বলতা, এটা সে জানে না। সে তার পজিটিভিটিটা জানে, সে তার অপরচুনিটিটা বোঝে এবং সে চিন্তা করে আমাকে উড়ে বেড়াইতে হবে, বিধায় সে উড়ে বেড়ায়। এখন আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও, আমরা উদ্যোক্তা হয়েও আমরা ব্যর্থতার কাতারে নাম লেখাই, উদ্যোক্তা হয়েও আমরা বিজনেসকে সফল করতে পারি না, আমরা সেই ওড়ার মতো করে শক্তি অর্জন করতে পারি না। কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা কি চিন্তা করি, আমার দুর্বলতা, আচ্ছা আমার তো অনেক টাকা পয়সা নাই, আচ্ছা আমি তো অনেক যোগ্যতা সম্পন্ন, আমি অনেক পড়াশোনা করিনি, আমি তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো স্ট্রং না, আমি তো ঢাকা শহরে বড় হইনি বা শহর এলাকায় থাকিনি, আমি গ্রামে বড় হয়েছি। সো অনেকগুলো ল্যাকিং, অনেকগুলো দুর্বলতা, অনেকগুলো গ্যাপ আমাদের লাইফে আছে। এই গ্যাপগুলো আমাদেরকে কন্ট্রোল করে রাখে এবং আমরা যখন এগুলোকে ফোকাস করি, আচ্ছা এই কারণে তো আমার হওয়ার কথা না। দেখেন আজকের পৃথিবীতে আজকে পর্যন্ত সফল উদ্যোক্তাদের তালিকা যদি আপনি করেন, ইনক্লুডিং বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি দেখবেন যে তারা কিন্তু অল্প রিসোর্স নিয়ে, আজকে যদি ওয়ারেন বাফেটের কথাই আপনি বলেন, এক সময় সে পত্রিকার হকারগিরি করতো, সেইখান থেকে আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টরে সে পরিণত হয়েছে। তাহলে তার রিসোর্সটা কি ছিল? ওই সময় থেকে তার ইচ্ছাটা ছিল, সে তার দুর্বলতার দিকে এত ফোকাস করে না। আমাদের দেশে আমাদের চোখে আঙুল দিয়ে দিয়ে শুধুমাত্র দুর্বলতা দেখানো হয়, যার কারণে আমরা উদ্যোক্তা হই ঠিকই, বাট আমি শুধু দেখি আমার দুর্বলতা, আমার কি নাই, বাট আমার কি আছে, আমার যে স্ট্রেংথ আছে সেটাকে কাজে লাগিয়ে আমি কিভাবে বড় হব। সো এই ব্যাপারটাকে আমি এন্টারপ্রেনিয়রশিপ বলছি, যে উদ্যোক্তা হচ্ছে তারা যারা তাদের দুর্বলতা, তাদের উইকনেসের দিকে ফোকাস না করে তারা স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে নানা দুর্বলতা সত্ত্বেও উড়ে বেড়ায়, ভঙ্গুর পাখা নিয়ে উঠতে পারাই উদ্যোক্তা। সিম্পল। সো আমরা উদ্যোক্তা হয়ে সফল হতে চাইলে আমাদেরকে আমাদের স্ট্রেংথটাতে জোর দিতে হবে এবং আমাদের কি নাই সেটা না চিন্তা করে যেটা আছে সেটাকে আমরা প্রপারলি কিভাবে কাজে লাগাতে পারি। যখন সেটাকে আমরা প্রপারলি কাজে লাগাতে শিখবো, তখন দেখবেন এই আপনি অনেক বড় কিছু করে ফেলছেন, যেটা হয়তো সায়েন্স দিয়ে প্রুফ করা যাবে না, লজিক দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে না। আজকে ওয়ারেন বাফেট এত বড় হয়ে গেল, আজকে বিভিন্ন স্ট্রাগলিং উদ্যোক্তারা যেভাবে করে বড় হয়, তাদের অনেক ব্যর্থতা থাকে, অনেক ঘাটতি থাকে। তারা কি করে? প্রবলেমকে একটা অপরচুনিটিতে পরিণত করে। আপনারা জানেন যে খুবই বিখ্যাত একটা মানে ফিলোসফি আছে এরকম, যে এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটি। তাহলে একজন উদ্যোক্তা আসলে কি করে? মেইনলি যেটা করে, খেয়াল করে দেখেন, উদ্যোক্তা হচ্ছে সে, এন্টারপ্রেনিউর ইজ এ প্রবলেম সলভার হু ইউজুয়ালি সলভ আ প্রবলেম অর মেকিং সামথিং বেটার অ্যান্ড ক্রিয়েট ওয়েলথ অ্যারাউন্ড হিম। অর্থাৎ তারা কি করে? একটা প্রবলেমকে বেছে নেয়, প্রবলেমকে তারা পছন্দ করে। অনেকেই বলে যে স্যার আমি চাকরি ছেড়ে উদ্যোক্তা হতে চাই। আমি জিজ্ঞেস করি কেন চাকরি ছেড়ে উদ্যোক্তা হতে চান? বলো চাকরি লাইফে অনেক প্রবলেম, বস ঝাড়ি মারে, সময় মতো ওই টাইমলি অফিসে যাওয়া, অফিসে আবার এক্সট্রা আওয়ার কাজ করতে হয়, ওয়ার্কলোড অনেক বেশি, তারপরেও তেমন সম্মান পাওয়া যায় না, অনেক ধরনের হ্যাসেল। বিধায়ী এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আমি উদ্যোক্তা হতে চাই, একটা স্বাধীন জীবন আমি নিজে উড়ে বেড়াবো, একটা এরকম স্বাধীন একটা জীবন যাপন করতে চাই। কিন্তু এইটাকে যদি আমি একটু ভিন্নভাবে মানে ডেসক্রাইব করি, উদ্যোক্তা মানে কিন্তু স্বাধীন জীবন নয়। হ্যাঁ, একটা স্বাধীনতা আছে যে আপনি আপনার ইচ্ছায় চলতে পারবেন, বাট এটা কিন্তু ডিফারেন্ট লেভেলের একটা পরাধীনতা। তার মানে উদ্যোক্তা হচ্ছেন মানে এই ডিসিশনটা যেদিন আপনি নিচ্ছেন, সাথে সাথে আরও একটা ডিসিশন আপনি নিচ্ছেন যে আজকের পর থেকে প্রবলেম আমার চিরস্থায়ী সঙ্গী এবং প্রবলেমের সাথেই আপনাকে বসবাস করতে হবে, প্রবলেমকে আপনার প্রতিনিয়ত ভালোবাসতে পারে। যেই উদ্যোক্তা তার প্রবলেমকে বেস্ট সলিউশন দিতে পারে, যে উদ্যোক্তা মানুষের সমস্যার বেস্ট সমাধান দিতে পারে, সেই কিন্তু শ্রেষ্ঠ উদ্যোক্তা। সো আপনি একটা সমস্যা যত বেশি মানুষের জন্য সমাধান করবেন, আপনি তত বড় উদ্যোক্তা হয়ে উঠছেন। তার মানে প্রবলেমকে ভালোবাসার ব্যাপারটা আপনার মধ্যে তৈরি হতে হবে, তখনই আপনি দেখবেন যে আসলে রিয়েল লাইফে আপনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন। সো এভরি টাইম আপনাকে প্রবলেম নিয়ে ডিল করতে হবে এবং আপনার মাথায় এটা রাখতে হবে, এভরি প্রবলেম ইজ এ অপরচুনিটি। যখন একটা প্রবলেম হচ্ছে, এটাকে কিভাবে অপরচুনিটি কনভার্ট করা যায়, এটা থাকবে আপনার মেন্টালিটি। এই যে মেন্টালিটিটা
দ্যাট ইজ অন্টারপ্রেনিয়রশিপ। সো আমরা যদি প্রবলেমকে স্কিপ করে যেতে চাই যে না আমি প্রবলেম নিয়ে থাকতে চাই না, আপনাকে প্রতিনিয়ত ইভেন যে আপনি উদ্যোক্তা হিসেবে আইডিয়া খুঁজবেন, আইডিয়া মানে কি? আইডিয়া মানে প্রবলেমের সমষ্টি। আইডিয়া মানে হচ্ছে প্রবলেমের একটা সুষ্ঠু সমাধান আপনি বের করতে হবে। তাহলে আপনি খুঁজতে হবে যে প্রবলেম কি কি আছে সোসাইটিতে, কোথায় কোথায় প্রবলেম আছে, কোন প্রবলেমের আপনি বেস্ট সলিউশন দিতে পারছেন, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট আইডিয়া। সো এখানে টনি রবিন্স খুব পাওয়ারফুল একটা কথা বলেছেন যে ইটস নট অ্যাবাউট রিসোর্স ইউ হ্যাভ বাট অ্যাবাউট হাউ রিসোর্সফুল ইউ আর। আপনার রিসোর্স কি আছে, কত টাকা ব্যাংকে আছে, আপনার সুপার ডুপার একটা অফিস আছে কিনা, অথবা আপনার সাথে স্ট্রংলি এডুকেটেড একটা বিগ টিম আপনার সাথে আছে কিনা, তার চেয়ে ইম্পর্টেন্ট হাউ রিসোর্সফুল ইউ আর। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা আছেন বা আমরা এখানে যারা অ্যাটেন্ড করেছি, আমরা আসলে কি করছি? আমরা নিজেকে রিসোর্সফুল করছি। আমার ব্রেনকে যদি আমি রিসোর্সফুল করতে পারি, অটোমেটিক্যালি দেখবেন যে আপনি অল্প রিসোর্স দিয়ে অনেক দূর চলে যেতে পারছেন। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি যখন নিজে রিসোর্সফুল ছিলাম না, আমার কাছে অনেক রিসোর্স ছিল, আমি আমার বন্ধুদের নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, আমি আমার পার্টনার নিয়েছিলাম, আমি অনেক টাকা ইনভেস্ট নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, বাট এগুলো রিসোর্স, আমি রিসোর্সফুল ছিলাম না। তখন কি হয়েছে, একটার পর একটা আমি 13 ধরনের ব্যবসাতে লস করেছি এবং অন এভারেজ 5 থেকে 6 কোটি টাকা আমার জলে চলে গেছে বলা চলে। কেন? আমি চেষ্টা করছিলাম যে টাকা দিয়ে বিজনেসটাকে বড় করে ফেলবো, আমি চেষ্টা করছিলাম শুধু টিম দিয়ে বড় করে ফেলবো, আমি চেষ্টা করছিলাম আমার কমন সেন্স দিয়ে, আমার প্ল্যান দিয়েই মনে হয় অনেক বড় ব্যবসা করে ফেলা যাবে। কিন্তু এই 5-6 কোটি টাকা লস করতে করতে গিয়ে আমি যা কিছু শিখলাম, এই 13টা ব্যবসায় লস করার পরে আমি বুঝলাম যে না, আমাকে রিসোর্সফুল হতে হবে আগে। যেহেতু অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ উদ্যোক্তা, আমার থেকে পুরো জিনিসটা কপি হচ্ছে, আমি পুরো ব্যাপারটাকে রান করছি। সো আমি যদি রিসোর্সফুল হই, এটা হচ্ছে বেস্ট রিসোর্স। আমি রিসোর্সফুল হলে তখন আমি প্রপারলি এই টাকাগুলোকে ইউটিলাইজ করতে পারবো। সো যেই বিজনেস আমি 13টা ব্যবসা 5-6 কোটি টাকা লস করে দাঁড় করাইতে পারি নাই, সেইখানে আমি আবার মাত্র 20,000 টাকা দিয়ে জাস্ট ওই যে ন্যাচারালসের প্রোডাক্ট কিনে ছোট্ট করে শুরু করলাম, সেইটা আজকে দেখা গেল যে বিগ অর্ডার 4-5 কোটি টাকার অর্ডার জেনারেট করে। শুরুটা কত, রিসোর্সটা আমার 20,000, কিন্তু তখন যেটা হয়েছে আমার ব্রেইনটা তখন আবার কোটি টাকার রিসোর্স। সো আমি যখন রিসোর্সফুল, দ্যাট ইজ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট ইন মাই বিজনেস। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমাকে যদি আমি রিসোর্সফুল করতে পারি, তাহলে আমি অল্প রিসোর্সে অনেক বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবো। বাট আমাকে যদি আমি রিসোর্সফুল না করতে পারি, চারদিকে অনেক রিসোর্স থাকলে আমার সাথে আপনার সাথে ট্যালেন্টেড অনেক পিপল আসবে, আপনি ধরে রাখতে পারবেন না। আপনার কাছে অনেক টাকা পুঁজি থাকবে, এই পুঁজি লস করে করে আপনি জিরোতে চলে আসবেন। সো নিজেকে রিসোর্স করা, এবং আমি কংগ্রাচুলেট করি, আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা নিজেকে রিসোর্সফুল করার এই উদ্যোগটা নিয়েছেন। কারণ যখন আপনি রিসোর্সফুল হয়ে যাবেন, তখন দেখবেন যে চারদিকে শুধু অপরচুনিটি। আপনি যেটা করবেন অর্গানাইজড হয়ে, আপনি এলোপাথারি কোনো দিকে দৌড় দিবেন না। আচ্ছা এই বিজনেসটা ভালো মনে হইতেছে, আচ্ছা সবাই তো ভালো করতেছে, আপনি তখন দৌড় দিবেন না। আপনি বুঝে শুনে ঠান্ডা মাথায় সুন্দর করে বিজনেসকে গুছিয়ে নিতে পারবেন। সো উদ্যোক্তাগিরি বা এন্টারপ্রেনিয়রশিপ ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ লার্নিং। কেন আমরা উদ্যোক্তা হই? এত ভেজাল, এত প্রবলেম, এত পেরেশানি, এত ফেরা, তারপর আমরা কেন উদ্যোক্তা হতে চাই? কারণ এটার হিডেন কিছু বেনিফিট আছে, এটার মধ্যে একটা মজা আছে। ওই যে যেমন নাগামরিচের ঝাল মানুষ খায়, কেন খায়? কারণ ওই ঝালটার মধ্যে তারা একটা মজা পায়। সো এরকম একটা ঝালের মধ্যে একটা মজা, এই স্পাইস জিনিসটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট তারা খুঁজে পায়। সো এন্টারপ্রেনিয়রশিপের মজাটা কই? এন্টারপ্রেনিয়রশিপ ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ আমি এত পড়াশোনা করি নাই, আমি ব্যবসা করতে এসে যে পরিমাণ পড়াশোনা করলাম। আমি গত ক্লাসে আমার ছোট ভাইয়ের গল্প বলছিলাম যে এক সময় ও ঈদের দিনও বসে পড়তো, রাতে দেখা গেল আমি মাঝরাতে ঘুম থেকে উঠছি, দেখছি ও টেবিলে বসে পড়তেছে। তো ওর পড়ার কারণে আব্বু আম্মু আমাকে বকা দিত, আমি মারধর খাইতাম, ওর উপরে খুব ক্ষিপ্ত যে এত পড়তে হয় নাকি, পাগলের মতো, বলদের মতো, মানে মাঠে খেলতে যাচ্ছে না অন্য কিছু। কিন্তু ওর ওই পড়াশোনা দিয়েও বিশেষ ক্যাডার হয়ে একটা জায়গায় চলে গেছে। আজকের দিনে যেটা হয়েছে, আমি যখন ব্যবসা করতে আসলাম, এবার দেখা গেছে যে আমি ওর চেয়ে বেশি পড়াশোনা করছি, রাতের পর রাত, দিনের পর রাত দিন। মানে আমার চারদিকে, আমার বিছানার মধ্যে বই, আমার টেবিলের মধ্যে বই, আমি ডাইনিংয়ে খেতে বসি ওইখানে বই, মানে আমার চিন্তাধারা হচ্ছে চারদিকে আমি একটা জ্ঞানের ভান্ডার। আমি দেখা গেল ফ্রি সময় আসি, একটু ফাঁকা 2 মিনিট চিন্তা করে একটা বইয়ের একটা কোট মাথায় নিয়ে নিলে আমার একটা লার্নিং হয়ে গেল। এই যে লার্নিং ইনথুজিয়াস্ট, এটা যখন আমি বুঝতে পারছি যে উদ্যোক্তাগিরি মানে আমার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কন্টিনিউ থাকতে হবে, সেইটা আমার জন্য
লাভ হচ্ছে আমার ব্যবসায়ী স্কিলগুলো কাজে লাগছে, পাশাপাশি আমার লাইফ অনেক অর্গানাইজড হয়ে গেছে, আমি নিজেকে এখন খুব ভালো বুঝতে পারি, আমি যে কোনো কিছুকে বেটার ডিল করতে পারি। এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রসেসটা হয় উদ্যোক্তাগিরির মাধ্যমে। তারপরে ইট উইল মেক ইউ প্যাশনেট। উদ্যোক্তাগিরি কিন্তু একটা প্যাশন নাম, নট অনলি প্রফেশন, যে আমি এমন একটা কিছু করতে চাই যেখানে অনেক কষ্ট থাক, বাধা বিপত্তি থাক। এই যে বাধা বিপত্তি মোকাবেলা করার যে টেস্ট, মানুষ দেখেন এভারেস্টে চূড়ায় ওঠে কেন? এই চূড়ায় উঠে বছরের পর বছর পরিশ্রম করে। এই যে বাংলাদেশের মুসা ইব্রাহিমের ঘটনা শুনছিলাম, যে সে বলতেছিল যেদিন থেকে সে এভারেস্টে ওঠার প্ল্যান নিল সেই দিন থেকে 25 কেজির 30 কেজির একটা মানে ব্যাগ সে কাঁধে করে ঘুরে বেড়াইতো, এবং কখনো সে লিফটে উঠতো না। 25 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, সে ওই বোঝা নিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে যেত। কেন? কারণ ওই 25-30 কেজিটার সাথে বাসে জার্নি করা, হাঁটা চলা, সবসময় এটা ক্যারি করতে করতে শরীরের সাথে এটা যাতে অ্যাটাচ হয়ে যায়। ডেডিকেশনটা বলতেছি, যে এভারেস্টে যারা ওঠে এই লেভেলের ডেডিকেশনটা কিন্তু লাগে। এত কষ্ট করে দিন শেষে যে মানুষটা যখন এভারেস্টে ওঠে তখন মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সে ওইখানে দাঁড়িয়ে হয়তো দেশের জাতীয় পতাকাটা রেখে আবার দ্রুত নেমে যায়। কারণ তখন একটাই প্ল্যান, দ্রুত নেমে, কারণ নামার পথে অনেক মানুষ মারা যায়। কারণ আপনি নামার পথে মারা গেলে তো হচ্ছে না, আপনাকে সাকসেসফুলি বেঁচে দেশে আসলে না আপনাকে সেলিব্রেট করবে, আপনাকে এভারেস্টের আরোহীদের তালিকায় আপনার নাম লেখা হবে। এই কাজটা কখন করে মানুষ, কতটুকু প্যাশনেট আপনি চিন্তা করে দেখেন। সে 29-30 হাজার মানে ফিট উপরে এই বরফের মধ্য দিয়ে, এত -ডিগ্রি তাপমাত্রার মধ্য দিয়ে এত কষ্ট করে বছরের পর বছর পরিশ্রম করে, জাস্ট বিকজ অফ অনলি 2 or 3 মিনিট ওই পাহাড়টার উপরে থাকার জন্য। হয়তো আমাদের সাধারণ মানুষের দৃষ্টিতে এটা একটা পাগলামি, কিন্তু তার জন্য এটা একটা প্যাশন, যে ওই চূড়ায় আমি উঠবো। ঠিক উদ্যোক্তাগিরিটা, এন্টারপ্রেনিয়রশিপটা এরকম একটা প্যাশনের নাম, যেটা দিয়ে আমরা এভারেস্টের মতোই, ওইটা হয়তো দৃশ্যমান এভারেস্ট সবাই দেখে, উদ্যোক্তা জার্নি ইটসেলফ একটা এভারেস্টে ওঠার মতো। এটা হয়তো কেউ দেখে না, অদৃশ্য এভারেস্টে আমরা উঠছি। খেয়াল করে দেখেন এভরিডে চ্যালেঞ্জেস, সেই বরফের পাহাড়ে উঠতে গিয়ে প্রতিনিয়ত মানে হিমশীতল বাতাস, ওই যে মানে আমাকে কাঁপিয়ে ফেলছে, আমাকে ভেঙে চুরে খান খান করে দিতে চাচ্ছে, সেটাকে মোকাবেলা করে যেভাবে এগিয়ে যায় একজন আরোহী, একজন উদ্যোক্তা কিন্তু ঠিক এইভাবে করে প্যাশনেট হয়ে, এই প্যাশনের কারণে সে কোনো কিছুতে তাকায় না, মানে এগিয়ে যাওয়ার যে স্পৃহাটা থাকে, এই যে স্পৃহাটা, এই যে প্যাশনটা, এটা কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট। এই টেস্ট আসলে অন্য কিছু কোনো কিছু দিয়ে কাভার করা সম্ভব না। এই জন্য যারা দেখবেন বছরের পর লস করেও, বিপদে পড়েও তারপরে এই পথ থেকে সরে যায় না। অ্যান্ড এটা কি করে? টিচ ইউ হাউ টু হ্যান্ডেল দ্য প্রেশার। আমি দেখেছি বিশেষ করে আমাদের দেশের, বাংলাদেশে যারা উদ্যোক্তা, যে পরিমাণ প্রেশার হ্যান্ডেল করতে পারে, আনবিলিভেবল। মানে টাকা নাই, ঋণ, ব্যাংক লোনের প্রেশার, পাওনাদারের প্রেশার, অফিস ভাড়া দিতে পারছে না, বিদ্যুৎ লাইন অফ করে দিচ্ছে, তারপরেও এই যে ঘুরে দাঁড়ানোর যে হ্যান্ডেল করার যে প্রেশার, এই মানসিকতাটা, যে এই যে জায়গাটা, এটা উদ্যোক্তাগিরি ছাড়া হয় না। তারপরে ইনোভেশন, হাউ টু ইনোভেট। উদ্যোক্তারা প্রতিনিয়ত চিন্তা করে আমার ব্যবসায় নতুন কিছু আনা যায় কিনা, কিভাবে ইনোভেট করে মার্কেটিং করা যায়, কিভাবে ইনোভেট করে প্রোডাক্ট রেডি করা যায়, যেই প্রোডাক্ট আরো হাজারো মানুষের লাইফ চেঞ্জ করে দিবে। দেখেন উদ্যোক্তারা যদি এত ইনোভেশন পৃথিবীতে না করতো, আপনি চিন্তা করে দেখেন তো, এই যে জুমের ফাউন্ডারের কথা আমরা ক্লাসে ঢোকার আগে গল্প করছিলাম, এই জুমের ফাউন্ডারের 2 বছর লাগছে আমেরিকার ভিসা পেতে, 8 বার সে রিজেক্ট হয়েছে। এখন আমরা অনেকেই হয়তো মানে উদ্যোক্তার মেন্টালিটি যদি তার মধ্যে না থাকতো, এন্টারপ্রেনিয়রশিপ যদি না থাকতো, সে চিন্তা করতো দৌড়, এই দেশ ভিসা দেন, আমি যাবই না। সে কিন্তু ভিসা পরে নিয়েছে, 2 বছর অপেক্ষা করে ভিসা পেয়ে সেইখানে সে জুম প্রতিষ্ঠা করেছে। এই জুম দিয়ে আজকে দেখেন তার ইনোভেশন, আমরা বাংলাদেশের সেই রাঙামাটি থেকে, সেই যশোর থেকে, সেই চিটং থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে একত্রিত হয়ে ক্লাস করছি বিকজ অফ জুম। এই যে ইনোভেশন, এটা উদ্যোক্তা না হলে কিন্তু সম্ভব হইতো না। আজকে ফেসবুক বলেন, ইউটিউবের থ্রুতে, আজকে গুগল, আজকে ভেবে দেখেন তো গুগল বাদে একটা দিন আমরা ভাবতে পারি কিনা ইনফরমেশন সেন্টার, এটা কিন্তু ইনোভেশন থেকে আসছে। সো আপনি উদ্যোক্তা মানে কি আপনার মধ্যে ইনোভেশনটা কন্টিনিউ রাখবেন। এই যে ওপেন মাইন্ডেড, তারা কন্টিনিউ নতুন কিছু চিন্তা করে। অ্যান্ড তারা কি করে? হাউ টু কমিউনিকেট। উদ্যোক্তাদের কমিউনিকেশন স্কিল। আমি অনেক ইন্ট্রোভার্ট মানুষ দেখেন, বাট আমি উদ্যোক্তা হয়ে যখন কন্টিনিউ কাজ করে করে এই ইন্ট্রোভার্ট মানুষটা এখন হাজারো মানুষের সাথে কথা বলি, হাজারো মানুষের সাথে মিশতে পারি, নেগোশিয়েট করতে পারি, কত জায়গায় যেতে পারি। বাট আমি যদি উদ্যোক্তা না হইতাম তাহলে আমি হয়তো ওই ইন্ট্রোভার্ট সাধারণ মানুষের চোখের দিকে তাকায় কথা বলতে ভয় পেতাম, এই জায়গাটা তৈরি হতো না। সো এই যে স্কিলগুলো, এই যে পাওনাগুলো, এগুলো কিন্তু অনেকেই বলে যে উদ্যোক্তা মানে এত রাত দিন দৌড়ায় টাকার জন্য। না, বিকজ অফ এই যে এতগুলো জিনিস পাওয়ার জন্য। কোন উদ্যোক্তা আজকে দেখেন রাত দিন, ইলন মাস্কের কি টাকার অভাব বলেন,
তারপর উনি নতুন নতুন ইনোভেশন, পুরো বিশ্বকে চেঞ্জ করা, তাক লাগিয়ে দেওয়ার মতো সব জিনিসপত্র নিয়ে আসতেছে। কেন? বিকজ অফ এই যে ইনোভেশন, এই যে প্যাশন, এটা থেকে তৈরি হচ্ছে। অ্যান্ড উদ্যোক্তা স্ট্র্যাটেজিক্যাল অনেক থিঙ্কিং করতে পারে, হাউ টু বিল্ড স্ট্র্যাটেজি, প্রতিনিয়ত নতুন নতুন কৌশল, সেই যে মিলিটারি কৌশলের মতো, মানে সেনাবাহিনী যেভাবে করে যুদ্ধ জয়ের জন্য প্ল্যান করে, স্ট্র্যাটেজি নেয়, উদ্যোক্তারা কিন্তু এইভাবে করে নতুন নতুন স্ট্র্যাটেজি প্ল্যান করে। তারপরে তারা লিডার হয়ে ওঠে, হাউ টু বি এ গুড লিডার। তারা একটা টিম পরিচালনা করে, টিমের সাথে একসাথে খাওয়া, টিমের লোক না খেয়ে থাকলে নিজে না খেয়ে থাকা, এই যে লিডার, এই বিজনেস লিডার হয়ে তারা একটা দারুণ সোসাইটি বিল্ড করতে কাজ করে। তারপরে হাউ টু মাস্টার দ্য আর্ট অফ নিডেড স্কিল। আজকে দেখেন এখানে যারা এসেছেন, ইউনিভার্সিটির প্রফেসররা এখানে জয়েন করছেন, এখানে সাকসেসফুল 15 বছর 20 বছরের সাকসেসফুল প্রফেশনালরা আমার কোর্সে জয়েন করছেন, মানে যুগের পর যুগ 2 যুগ ধরে বিজনেস করে সফল হয়েছেন, তারা জয়েন করছেন। তার মানে কি, আমরা এই উদ্যোক্তাগিরির কারণে আমরা নিডেড স্কিল, যেটা আমার জন্য দরকার, কারো বলা লাগছে না, আপনারা কিন্তু ঠিকই এসে এই বয়সে, আমার চেয়ে ডাবল বয়সের অনেকে এসে আমার কোর্সে জয়েন করছেন বিকজ অফ এন্টারপ্রেনিয়রশিপ। তারপর হাউ টু সলভ এ রিয়েল প্রবলেম। আমরা উদ্যোক্তা হয়ে শুধুমাত্র বিজনেসের প্রবলেম না, আপনি উদ্যোক্তা হতে হতে এমন একটা লিডার হয়ে যান, দেখবেন যে আপনার ফ্যামিলির যে কোনো প্রবলেম আপনার কাছে আসে, এই তুমি একটু বলো তো বাবা, এই আপনি একটু আমার এই জিনিসটা সলভ করে দেন তো ভাইয়া। কেন হয়? বিকজ অফ জানে যে আপনি উদ্যোক্তা হয়েছেন মানে অটোমেটিক্যালি আপনি আপনার ফ্যামিলির দেখবেন লিডার হয়ে গেছেন। যেমন আমার ক্ষেত্রে এটা হয়, যেখানে আমি হয়তো এই যে পড়াশোনা ঠিক মতো না করে বাউন্ডুলে ঘুরতাম, লেখালেখি করতাম, বিজনেস করার ট্রাই করতাম, আজকে কি হয়েছে যে আমি ফ্যামিলিতে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে, বিভিন্ন প্রোগ্রামাদের মাধ্যমে ফ্যামিলি যখন এটা আমাকে দেখে, এখন অটোমেটিক্যালি ফ্যামিলির যে কোনো ডিসিশনে আমাকে কিন্তু একটা টপ প্রায়োরিটি দেয়। এটা উদ্যোক্তারা পায়। তারা যে কোনো প্রবলেমকে, কারণ এত হিউজ প্রেশার নেয়, লাইফের ছোটোখাটো প্রবলেম তাদের কাছে আর কোনো প্রবলেমই মনে হয় না। ও আচ্ছা, এটা ইজিলি পারবো, আচ্ছা এটা ঘটছে এমনি করে ফেলো না। অথচ অন্য মানুষ এই প্রবলেম কেমনে সলভ করবে, রাত দিন ঘেটেও রাস্তা খুঁজে পায় না, মানে শেষ, এই প্রবলেমে ডিপ্রেশনে চলে যায়। আর উদ্যোক্তারা এর চেয়ে 10 গুণ প্রেশার নিয়ে এই সকল প্রবলেম তুড়ি মেরে উড়ায় ফেলে। দ্যাটস দ্য হিডেন পাওয়ার অফ এন্টারপ্রেনিয়রশিপ। এই পাওয়ারটা আমাদের মধ্যে উদ্যোক্তাগিরির বদৌলতে আমাদের মধ্যে তৈরি হয়। সো এটা যখন আমরা প্র্যাকটিস করব, আমাদের লাইফ ডিফারেন্ট লেভেলে আমরা এনজয় করতে পারবো, সেই যে এভারেস্টের চূড়ায় উঠে লাইফটাকে এনজয় করার মতো। সো আমরা যখন উদ্যোক্তা হতে যাব, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা আইডিয়া লাগবে, আমরা কোন জিনিসটা নিয়ে মুভ করব, কোন কাজটা করব। আপনারা আমার বিএফসি কোর্স কমপ্লিট করে এখানে এসেছেন, সো ওইখানে আমরা আইডিয়া নিয়ে, ইউনিক আইডিয়া কিভাবে ডেভেলপ করতে হয় সব কিছু নিয়ে ডিটেল পেয়েছেন। আজকে জাস্ট হালকা একটু টাচ করে যাব, কারণ যেহেতু ওই ক্লাসে আমরা এটা কভার করেছি। সো যখন আপনি একটা আইডিয়া নিয়ে কাজ করবেন, ডেভেলপিং আ বিগ আইডিয়া, রাইট অল ইউর আইডিয়া ওয়ান পেপার। কাগজ কলম নিয়ে আমাদের একটু পড়াশোনা করার মতো করে বসতে হবে। আমাদের আইডিয়া একটা বুক থাকতে হবে। যেমন কোচ কাঞ্চন থেকে আপনাদের নিয়ে কিন্তু একটা চমৎকার প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করবো। সেই প্রোগ্রামে আমরা এই আইডিয়া বুকটা আপনাদের দিব, যেখানে আপনারা সুন্দর করে আপনার বিজনেসের যে কোনো আইডিয়া, সে ফর একদম নর্মাল যে আপনি ইট নিয়ে ব্যবসা করবেন, ইটের ব্যবসা করবেন, এইটাও আপনি লিখে ফেলেন যে আমি ইট নিয়ে তো বহু মানুষ ব্যবসা করে, আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিভাবে করতে পারি, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারি, কোন মার্কেটে আমি যাব, কিভাবে করে এই ইটগুলো ইনোভেশন করে কোনো প্রেজেন্ট করা যায় কিনা। সো পারসু দ্য আইডিয়া বাট ডোন্ট গেট ম্যারিড ইট। এটা নিচে একটা প্রিকশন আমি দিয়ে রেখেছি যে আমরা আইডিয়া সিলেক্ট করব, বাট আইডিয়ার প্রেমে পড়া যাবে না যে আমার এই আইডিয়াই বিশ্ব সেরা, আমার এই আইডিয়া চলবেই না। অনেক সময় হইতে পারে আমি যে আইডিয়াটা করছি মার্কেটে এমবিপি একটু টেস্ট করে মিনিমাম ভাইবল প্রোডাক্ট হিসেবে যখন আমি নামালাম, রেসপন্স আসতেছে না, আসলো না, বারবার ট্রাই করে করে আমি বছরের পর বছর লেগে থাকবো না। তখন আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে জিনিসটাকে চেষ্টা করবো। আমি যে 13টা বিজনেসে লস করেছি, যেমন প্রিয়বাজার নামে আমার একটা ভেঞ্চার ছিল, যেটা দিয়ে আমরা ই কমার্স মুভার্স অ্যাওয়ার্ডও পেয়েছি, বাট এইখানে আমরা গ্রসারি ডেলিভারি করতাম। এখন গ্রসারিতে আমার কম্পিটিটরকে চাল ডাল, স্বপ্ন, গরিলা মুভ সরি। তো এই যে প্লেয়ারগুলো মার্কেটে, তাদের সাথে আমার ফাইট করা কিন্তু একটু টাফ। এবং আমার যে পরিমাণ পুঁজি ছিল তাতে দেখলাম যে প্রতিদিন প্রচুর ডেলিভারি হয়, বাট আমার অ্যাকচুয়াল প্রফিটটা হয় না। এখন আমি যদি আইডিয়ার প্রেমে যে না আমি গ্রসারি নিয়েই করব, এটা খুব ভালো বিজনেস, মজার, এভরিডে সেল হয়, সেল হইতেছে, বাট এটা যে ব্যাকস্টোর ম্যানেজ করা, এটার যে পুরো অপারেশন ম্যানেজ করা, অ্যান্ড এটার যে প্রফিট মার্জিন, বড় বড় কোম্পানির প্রোডাক্ট বিক্রি করলে আপনি বুঝতেছেন খুব অল্প একটা মার্জিনে করতে হয়, দিন শেষে আমার লস গুনতে হয়। তখন আমরা চিন্তা করলাম, আমি যেদিন বোর্ড মিটিংয়ে বসলাম, আমার টিম মেম্বারদের বললাম, তারা এটা মানতেই পারতেছে না, স্যার এভরিডে আমাদের এত সেল হয়, এত যাইতেছে। আমি তখন ক্যালকুলেশন দেখালাম যে দেখেন
আপনি এখন প্রিয় বাজার থেকে যেই প্রফিটটা করেন তার চেয়ে 10 ভাগের 1 ভাগ সেল করে আমি যদি একটা ব্র্যান্ড লঞ্চ করে সেটা থেকে প্রফিট করতে পারি কেমন হয়? ওরা বললো হ্যাঁ, দিন শেষে তো আমরা প্রফিটই চাই, এই আইডিয়া দিয়ে আমি কি করব? তখন আমি প্রিয় বাজারকে রিপ্লেস করে ন্যাচারালসকে ইন্ট্রোডিউস করালাম প্রথম আমার টিমে। আমি ব্যাক এন্ডে ন্যাচারালস নিয়ে অনেক কাজ করে যখন প্রথম ইন্ট্রোডিউস করালাম, অ্যাকসেপ্ট করতে একটু কঠিন হয়েছে, আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে কিন্তু আজকে এটা বিগ ব্র্যান্ড হয়ে গেছে, যেটা থেকে আমাদের হিউজ সেল জেনারেট হয়। সো আপনি যে কোনো আইডিয়া সিলেক্ট করবেন, কাগজ কলম এটা নিয়ে ঘষা মাজা, এই আইডিয়াকে কত অ্যাঙ্গেলে ভাবা যায়, কত দিক থেকে। আমাদের এই পুরো কোর্স শেষ হতে হতে একটা আইডিয়াকে কিভাবে একটা ব্র্যান্ড বানানো যায়, একটা আইডিয়া থেকে কিভাবে স্কেল আপ করা যায়, গ্রোথ করা যায়, ইনকাম করা যায়, এই পুরো ব্যাপারটাই আমরা ফুল কোর্সে কভার করব। বাট আইডিয়াটা খুব ঠান্ডা মাথায় আমরা যে বিএফসি ক্লাসে আপনাদেরকে শেয়ার করেছিলাম সেই ওয়েতে জিনিসটাকে প্ল্যান করবেন। আইডিয়া ইমপ্রুভ এনিথিং। কেন এটাকে আমি $1 মিলিয়ন আইডিয়া বলছি? কারণ দেখেন, আজকের পৃথিবীতে যত বিগ বিগ বিজনেসকে আমরা দেখি, যত মিলিনিয়ার বিলিয়নিয়ার মানুষজনকে, উদ্যোক্তাকে দেখি, সবাই কিন্তু এই কাজটাই করেছে। এটাকে আমি এই জন্য $1 মিলিয়ন আইডিয়া বলছি। আইডিয়াটার নাম কি? ইমপ্রুভ এনিথিং। আপনি চাইলে যে কোনো কিছুকে ইমপ্রুভ করে বিজনেস করতে পারেন। আমি একদম যদি ডিফারেন্ট ক্যাটাগরির একটা এক্সাম্পল, অল আর ম্যাচিউর হেয়ার, আশা করি অন্যভাবে নেবেন না। ইন্ডিয়াতে আন্ডারওয়্যারের একটা ব্র্যান্ড ডেভেলপ করে সেইখানে বিগ অ্যামাউন্টের মানে ফান্ড রেজ করে ফেলছে। আইডিয়াটা কি? আন্ডারওয়্যার তো অনেকেই বিক্রি করে, তারা কি করছে? আন্ডারওয়্যার করছে ইসেদের জন্য, মানে একটু টিনেজার পিপলদের জন্য, খুবই কালারফুল, বিড়াল, তারপরে ডগ, এই সেই নানান রকমের ফুল লতা পাতা, মানে অনেক ধরনের কালারফুল ডিজাইন, ডিফারেন্ট, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেম, হাজব্যান্ড ওয়াইফ সেম আন্ডারওয়্যার কিনতেছে। সো হয়তো পিকুলিয়ার লাগতে পারে, বাট ডিফারেন্ট, ইমপ্রুভ করেছে জিনিসটাকে, এবং এইটা নিয়ে ওপেন কমিউনিকেট করে এবং হিউজ সেল জেনারেট। ইন্ডিয়াতে সেম টাইপের একটা ব্র্যান্ড পাকিস্তানও এইভাবে জনপ্রিয় হয়েছে। সো তারা কি করেছে? মেইনলি মার্কেটের নর্মাল জিনিসটাকে ইমপ্রুভ করেছে। আজকে দেখেন, উবারের কথা যদি বলেন, উবার কি করেছে? মার্কেটে রেন্টেকার কিন্তু অ্যাভেলেবেল সারা পৃথিবীতে ছিল, যে আপনার একটা গাড়ির লাগলে আপনি একটা রেন্টেকারে যাবেন, সে একটা পেমেন্ট দিয়ে গাড়িটা একটা নির্দিষ্ট টাইমের জন্য ভাড়া নিয়ে আসবেন। এই রেন্টেকার বিজনেসটাকেই তারা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসছে, যেটা উবার। কারণ আপনি কিন্তু সারাদিনের জন্য গাড়ি নেওয়ার দরকার না, আপনার রাইডটাকে শেয়ার করছে। তো ওই ফর্মেটে কি ছিল? সারাদিন, এবং ওইখানে আপনাকে ফিজিক্যালি গিয়ে কথা বলে গাড়ি নেওয়া লাগতো, আর এখন অনলাইনে আপনি কল করছেন এবং আপনার কাছে গাড়িটা চলে আসছে। তার মানে কি করলো? নর্মাল আইডিয়াকে তারা ইমপ্রুভ করো। আজকে যদি এয়ারবিএনবির কথা বলেন, হোটেল তো সারা পৃথিবীতেই আছে, মানুষ হোটেল বিজনেস করতেছে, 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেল আছে, যেখানে মানুষজন দরকার পড়লে, যে ঢাকা শহরে অসংখ্য হোটেল আছে যেখানে এসে মানুষজন হোটেল রিসোর্টে এসে থাকছে। সো এয়ারবিএনবি চিন্তা করলো কি, যে না, শুধু হোটেলের উপর ডিপেন্ড না, মানুষের বাসারও অনেক সময় রুম খালি পড়ে থাকে, কাজে লাগে না। তো সেই জায়গাতে যদি এই ব্যাপারটা করা যায়, তখন তারা কি করলো? আপনার বাসার যে রুমটা খালি, আর আমি গ্রাম থেকে ঢাকা আসতেছি, আমার 2 দিন থাকা দরকার, তাহলে আপনার রুমটা আমাকে ভাড়া দিয়ে দিলেন 2 দিনের জন্য এয়ারবিএনবির মাধ্যমে। আমি গিয়ে আপনার বাসায় থাকলাম, আপনাকে একটা পেমেন্ট দিলাম, এয়ারবিএনবি একটা নিয়ে নিল। দেখেন সিম্পল জিনিসটা। তার মানে কি করছে? প্রত্যেকটা আইডিয়া মার্কেটে ছিল। এজন্য আমি এটাকে বলি যে নাথিং ইজ পারফেক্ট। এখন এক্সিস্টিং কোনো কিছুই কিন্তু আসলে পারফেক্ট মনে করার দরকার নেই। এভরিথিং ক্যান বি ইমপ্রুভড। এই জিনিসটা যদি আমরা একটু নিতে পারি, যারা আইডিয়ার খোঁজ পাই না, যারা বুঝতে পারি না কি নিয়ে, আপনার হাজার হাজার আইডিয়া আশেপাশে আছে, শুধু একটা মেসেজ আপনার ওই পুরো ট্রেনিংকে সাকসেস করে দিতে পারে। এত পাওয়ারফুল একটা লেসন আমরা এখন শেয়ার করছি। ইটস বেটার টু ইমপ্রুভ আ প্রোডাক্ট দেন ক্রিয়েট ওয়ান ফ্রম স্ক্র্যাচ। নতুন করে একদম ইনোভেটিভ, একদম ইউনিক একটা কিছু নিয়ে আসবো, যেটা পৃথিবীতে আর কেউ দেখে নাই, কেউ করে নাই, দরকার নাই ভাই এত কষ্ট করার। আপনি যদি $1 বিলিয়ন মালিক না হয়ে থাকেন, এখন এই প্যারাটায় আপনি যাওয়ার দরকার নেই। আপনি এখন কি করবেন? আজকে দেখেন 10 মিনিট স্কুলের কথা যদি বলেন, ইউনিক আইডিয়া নো। খান একাডেমি ততদিনে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। ওই খান একাডেমি থেকে ইন্সপায়ার হয়ে আমাদের আয়মান সাদিক জিনিসটাকে বাংলাদেশের মডেলে সুন্দর করে ডেভেলপ করেছে, লাইফ চেঞ্জিং। অ্যান্ড সে কি করেছে? আইডিয়াটা নিয়ে শুধু বসে থাকেন, এটাকে প্রপার এক্সিকিউশন করেছে। আজকে চাল ডাল বাংলাদেশে শুরু করেছে 2013 সালে, তার অনেক আগে ইন্ডিয়াতে 2011 সালে বিগ বাস্কেট অনেক পপুলার এই গ্রসারি ডেলিভারিতে। বিগ বাস্কেট এখনও অনেক পপুলার, সার্চ দিলে আপনারা পাবেন। তাহলে এই যে সারা ওয়ার্ল্ডে যখন এই রেভলিউশনটা শুরু হলো, তখন তারা কি চিন্তা করলো, আচ্ছা এই জিনিসটা তো বাংলাদেশে গ্যাপ আছে, তাহলে আমি ওইটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করি, সাকসেস। তার মানে যে কোনো জিনিসকে যদি আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল, একটু ইমপ্রুভড ওয়েতে মার্কেটে দিতে পারেন,
তাহলে কিন্তু মার্কেট ডোমিনেট করার সুযোগ আছে, সব কিছুকে ইমপ্রুভ করা যায়। আজকে দেখেন বেকারি বিজনেসের কথা চিন্তা করে দেখেন, অল টাইম কি করলো বেকারি, চায়ের দোকানে সবাই খাচ্ছে রুটি, তারপরে বিস্কিট বা বিভিন্ন জিনিসগুলো, অল টাইম কি করলো, জিনিসটাকে ইমপ্রুভ করলো, সুন্দর একটা প্যাকেজিংয়ে নিয়ে আসলো, অল টাইম নামে একটা ব্র্যান্ড নেম দিল, ওয়াশ আউট মার্কেট থেকে নর্মাল বেকারিজ বিজনেস যারা করতো তারা দেখেন যে দিনের মুহূর্তের মধ্যে ওয়াশ আউট হয়ে গেল। কেন? কারণ তারা ওই স্মার্টনেস, অটোমেটেড ফ্যাক্টরি এগুলো না, কারণ ওই বেকারি নিয়ে আমাদের মধ্যে অনেক সন্দিহান একটা অবস্থা ছিল যে বেকারিতে প্রপারলি সুন্দর করে মেক করে না। ওরা যখন দেখালো অটোমেটেড মেশিনে সুন্দর করে প্যাকেজিংয়ে আপনাদেরকে দিচ্ছে, দেখেন ডেভেলপ হয়ে গেল। দেখেন বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে সাইকোলজি সাইকিয়াট্রিস্টরা যুগের পর যুগ অনেক বছর ধরে কাজ করছে, বাট এই জায়গাতে অর্গানাইজড হইতে লাইফ স্প্রিং কি করলো, সুন্দর করে ভিডিও বানানো শুরু করলো, যে সকল টপিকে কেউ কথা বলে না ফ্রন্ট লাইনে এসে কথা বলা শুরু করলো। তারা এমন একটা জায়গা নিয়ে নিয়েছে, আপনি চিন্তা করে দেখেন মাসে এখন কয়েক কোটি টাকা শুধু তাদের খরচ, তাহলে এই কয়েক কোটি টাকা খরচ করতেছে, তার মানে বুঝছেন আর্নিংটা কোথায়। আর মেন্টাল হেলথের কোনো কিছু চিন্তা করলে টপ অফ মাইন্ডে কিন্তু আমার লাইফ স্প্রিং চলে আসতেছে, বা এই জিনিসগুলো ফ্রন্ট লাইনে এসে একটু অর্গানাইজড হইতে ডিজিটালি জিনিসটাকে করার কারণে কি হয়েছে, তাদের চেয়ে অনেক বড় বড় সাইকোলজি সাইকিয়াট্রিস্ট অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, জিনিসটা প্রপারলি ফ্রন্ট লাইনে এনে তারা করতে পারেনি। এইভাবে আপনি চিন্তা করে দেখেন যে যে কোনো জিনিসকে ডিফারেন্ট ওয়েকে একটু ইমপ্রুভ করেন, তাহলে দেখবেন যে এইখান থেকে বিগ বিজনেস বের হচ্ছে। আপনি কিভাবে ইমপ্রুভ করবেন দেখেন, হোয়াট ক্যান ইউ ইমপ্রুভ, কি কি ইমপ্রুভ করতে পারেন। বিগার বলতে বোঝাচ্ছি কি, যে মার্কেটে কোনো একটা প্রোডাক্ট ধরেন ছোট সাইজে বিক্রি হয়, 100 গ্রামে বিক্রি হয়, 200 গ্রামে বিক্রি হয়, আপনি 5 লিটারের একটা প্যাক নিয়ে আসলেন। এখন সে ফর ঘি, মার্কেটে সবাই ঘি নিয়ে মারামারি করতেছে, ছোট ঘি। আপনি কি করলেন, শুধুমাত্র চিন্তা করলেন যে না আমি ঘি বিক্রি করব একটা নির্দিষ্ট সেগমেন্টের জন্য, বড় সাইজের, আমি কোনোদিন ছোট সাইজে 5 লিটারের ঘি বিক্রি করব। কার কাছে করবেন? বিয়ের অনুষ্ঠানগুলোতে করবেন, যখন বড় আয়োজন হয় তখন চিন্তা করলে মানুষ বড় ঘিটা নেয়, মানে আমার কাছ থেকে নেবে। জাস্ট টপ অফ মাইন্ড থেকে আমি বলছি। এইভাবে আপনি চিন্তা করে দেখেন যে মার্কেটের এমন কোনো প্রোডাক্টকে বিগ সাইজ করা যায় কিনা। যে হ্যান্ড ওয়াশ সবাই ছোট বিক্রি করে, আমি বড় সাইজের হ্যান্ড ওয়াশ নিয়েই মার্কেট শুরু করলাম। তাহলে মানুষ একবারে যেহেতু এভরিডে লাগে, মানুষের হ্যান্ড ওয়াশ এভরি মান্থে লাগে, তাহলে আমি যদি শুধু মানে আপনার টার্গেটটা কি থাকবে, ওই বড় সাইজটাকে স্পেশালি ফোকাসে আনা, যে এই বিগারের কারণে মানুষ আপনার সাথে কানেক্ট হবে। আবার কি করতে পারেন, মার্কেটে বড় সাইজ আছে, আপনি স্মলার কিছু করতে পারেন কিনা দেখেন। এই নামগুলো দিয়েছি কেন, এগুলো থেকে আপনার থিঙ্কিংটা, আপনি ইনোভেশনটা করতে পারবেন। তাহলে স্মলার কি, আপনাদের একটা বেস্ট এক্সাম্পল এখানে দেই, মিনি প্যাক শ্যাম্পু। দেখেন যেইখানে বাংলাদেশে রিসার্চে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের গ্রামের মানুষজন ওই শ্যাম্পু ইউজ না করে সাবান দিয়েই মাথা ওয়াশ করে ফেলে। আমার মনে আছে ছোটবেলা আম্মু যখন গোসল করাইতো, ওই গোসলের সাবান দিয়ে মাথা ওয়াশ করাই দিত। শ্যাম্পুর প্রচলনটা কিন্তু গ্রামে এতটা ছিল না। এই গ্রামে শ্যাম্পুকে প্রবেশ করানোর জন্য বেস্ট স্ট্র্যাটেজি ছিল স্মলার প্যাক, মিনি প্যাক শ্যাম্পু। 1 টাকা, আচ্ছা 10 টাকা 10টা নিয়ে এসে প্রতিদিন 1 টাকা শ্যাম্পু, আচ্ছা মাখাই যায়। এই যে দেখেন অভ্যস্ততা তৈরি হয়ে গেল, এই মিনি প্যাক দিয়ে মার্কেট ডোমিনেট করে এখন কিন্তু যারা অভ্যস্ত হয়ে গেছে তারা এখন বড় প্যাকও কিনে। তো আপনি যে কোনো কিছুর মিনি প্যাক ভার্সন দিয়ে কিন্তু সুন্দর করে মার্কেটে ঢুকতে পারেন। সে ফর আপনি ধরেন রোজার মাসে আপনি সরিষার তেল যদি মিনি প্যাক করে করে বিক্রি করেন, যে মুড়ি মাখার সময় লাগে মিনি প্যাক। আজকে দেখেন প্রাণ কি করেছে, যে আমাদের দেশের মোড়ে মোড়ে বিক্রি হয়, ঝালমুড়ি বিক্রি হয়। ঝালমুড়ি বাংলাদেশের ভাতের পরে মনে হয় অন্যতম একটা জাতীয় খাবার। চিন্তা করে দেখেন রোজার মাস প্রতিনিয়ত খাই, তো এরকম একটা জাতীয় খাবার কেউ কিন্তু চিন্তা করেনি যে এটাকে একটা প্যাকেটে আনা যায়। কেন? ওরা চিন্তা করলো সব জায়গায় তো আর ঝালমুড়ি আলা থাকে না, তা আমরা যদি একটা প্যাকেট সাইজ আনতে পারি, 5 টাকা দিয়ে মানুষ সুন্দর করে ঝালমুড়ি। এখন আমরা যখন ফেরিতে জার্নি করি, আমরা যখন ট্রেনে জার্নি করি, তখন তো সবসময় ঝালমুড়ি আলাকে পাই না। তো ওই প্রাণের ঝালমুড়ি কিন্তু ওই ঝালমুড়ি, দেখেন কত বড় মার্কেট, ছোট্ট একটা মুড়ি নর্মাল, এটা কিন্তু আমাদের মাথায় আসলো না। কিন্তু ও চিন্তা করলো স্মলার প্যাকে 5 টাকা করে যদি নিয়ে আসি, স্মার্টলি কনভিনিয়েন্ট মানুষ খাবে, কত বড় মার্কেট সে গ্র্যাব করে ফেলছে। এই জিনিসগুলো, এই কাজগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘটতেছে, কিন্তু আমাদের থট প্রসেসটা প্রপারলি ডিজাইন করা নাই বিধে আমরা আইডিয়া খুঁজে পাই না। বাংলাদেশ হচ্ছে আইডিয়ার চারণভূমি। বাংলাদেশে বসে আপনি যদি আইডিয়া খুঁজে না পান, বিলিভ মি অর নট, পৃথিবীর কোথাও আপনি আইডিয়া পাবেন না, কারণ এটা প্রবলেমের দেশ। আর সমস্যা যেখানে, সলিউশন কিন্তু সেখানে, এবং সলিউশনই বিজনেস। সো আমাকে প্রবলেম খুঁজতে হবে যে আচ্ছা মানুষের এই জিনিসটা পছন্দ, এটাকে আমি কি স্মলার কোনো একটা সাইজে। আজকে দেখেন চাটনি, বাংলাদেশের বিশেষ করে মেয়েরা যখন জার্নি করে, বমির সমস্যা থাকে, আচারটা অনেকেই পছন্দ করেন। সব জায়গায় তো আচারওয়ালা নাই। আজকে দেখেন গার্লস স্কুলগুলোর সামনে আচারওয়ালা বসে থাকে, তখন ওই আচার কিভাবে বানাইছে না বানাইছে কনফিউজ থাকে। প্রাণ কি করলো? প্রাণ চাটনি।
দেখেন বিগ ব্র্যান্ড কিন্তু কত ছোট লেয়ারের ছোট্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। প্রাণ চাটনি সুন্দর ব্র্যান্ড করে দিছে, এই চাটনি দিয়ে বিগ বিজনেস করতেছে তারা, এবং এটা ক্যারি করার ঝামেলা নাই। সুন্দর করে চাটনি বানিয়ে প্যাক করে যদি মার্কেটিং করা যায় দোকানগুলোতে, এক একটা চাটনি থেকে আপনি 10-20 পয়সা আর্নিং করলেও আপনার জন্য হিউজ বিজনেস। প্রাণের জন্য এটা কোটি কোটি টাকার বিজনেস। দেখেন একটা ওয়ার্ড আমি দেখেন এইখানে এগুলো নিয়ে যে শুধু এই স্লাইডটা নিয়ে যদি কথা বলি, আমার মনে হয় আমি 3 ঘন্টা কথা বলতে পারবো, যে কত ডিপে ঢোকা যায় এক একটা ওয়ার্ড দিয়ে, যে আমি কোন জিনিসটাকে স্মলার ভার্সনে এনে মার্কেটে ঢুকতে পারি। যেমন সে ফর মধু নিয়ে এখন মারামারি কামড়াকামড়ি, সবাই মধু বেচতে চায়। আপনি স্মলার 5 টাকার সাইজের একটা স্মল প্যাক মিনি প্যাক মধু নিয়ে আসেন, চায়ের দোকান টং দোকানগুলোকে অ্যাভেলেবেল করে যান, হানি টি ধরেন, হানি টি হিসেবে খাবে মানুষ। চায়ের দোকানে চা খায় তো একটু মধু ছেড়ে, মধু যে উপকার এটা সবাই জানে। এখন এটাকে অ্যাভেলেবেল করা, অ্যাভেলেবেল মার্কেটে দিয়ে দিতে পারাটা হচ্ছে ইনোভেশন। এখন আমাদের ওই ওয়েতে যখন ভাববেন তখন দেখবেন চলে যাচ্ছে। তারপর লাইটার ভার্সন, আজকে দেখেন এই যে বড় বড় ব্র্যান্ডগুলো ছোট ছোট ইয়া প্যাক বিক্রি করে, কি বলে ডাটা প্যাক বিক্রি করে। এই ডেটা প্যাক দিয়ে কি হয়, যে লাইটার হ্যাঁ 5 টাকার ইউজ করে 10 টাকার এমবি ইউজ করে অভ্যস্ত করায়, এইগুলো দিয়ে অভ্যস্ত করে একসময় কিন্তু আপনি বিগার প্যাক নিয়ে শুরু করেন। আজকে দেখেন জুম, আমরা যে জুমটা ইউজ করি, আমি যে জুমটা ইউজ করি, এটাকে আমার মান্থলি পেমেন্ট করা লাগে। কিন্তু যখন আমরা 50 জন অডিয়েন্স নিয়ে কাজ করব, যখন আমি 40 মিনিটের মিটিং করব, তখন তো আর আমার পুরো পেমেন্ট করা লাগে না, তখন আমার জন্য ফ্রি। তো আমার লাইটার ভার্সনটা আমার জন্য ফ্রি দিয়েছে। দেখেন বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো এগুলো কি করে, লাইটার পোর্শনটা আপনার জন্য ফ্রি। ওই সিম্পলটুকু ইউজ করে জুম আমরা ওই 50 জন নিয়ে 40 মিনিট ইউজ করে সবাই অভ্যস্ত হয়ে গেছি। এখন দেখতেছি না আমার তো 2 ঘন্টা ট্রেনিংও করানো লাগে, এখন তো আমার বড় মিটিং করা লাগে, এখন তো 500 লোক নিয়েও করা লাগে, বিধায় আমার পেমেন্ট করা লাগে অনেক টাকা। আপনি দেখেন 1000 জনের সাবস্ক্রাইবার যদি আপনি জুমে নিতে চান, বছরে 4 লক্ষ টাকা পেমেন্ট করা লাগে বাংলাদেশ থেকে, $3400, 4 লাখ টাকার উপরে ভ্যাট ট্যাক্স দিয়ে পড়ে। তাহলে ওরা কি করছে, আমাদেরকে লাইটার প্যাক দিয়ে আমাদেরকে অভ্যস্ত করাইছে। এইটাতে যখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবার আমাদের জন্য প্রিমিয়াম চার্জ করতেছে। দিস ইজ লাইটার, যে আপনি শর্ট আর লাইটার ওয়েতে কোনো কিছু দিয়ে কাস্টমারের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। তারপর ডিউরেবল, মোর ডিউরেবল, আপনি এখন যে মার্কেটে প্রোডাক্ট আছে এইটার চেয়ে স্ট্রং কিছু বানাইতে পারেন কিনা, ডিফারেন্ট কিছু বানাইতে, যেটা মোর ডিউরেবল হবে, এটার অ্যাস্থেটিক্স বলেন, এটার টেকসই বলেন, আরও বেটার হবে। তাহলে কি হচ্ছে, বাকিদের থেকে আপনার এটার কারণে মানুষ কিনবে। তারপর ইজিয়ার, অর্থাৎ মার্কেটে এখন যে জিনিসটা পাচ্ছে সেটা হয়তো ইজি টু ডু না, অথবা জিনিসটাকে কি বলে মার্কেট থেকে সহজে পাওয়া যায় না, আপনি জিনিসটাকে ইজিয়ার ভার্সনে মানুষের কাছে তুলে ধরা। তারপরে ফাস্টার, ফাস্টার কি হইতে পারে, সিম্পল চিন্তা করে দেখেন, যে ডোমিনোস, ডোমিনোস ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড পিজার জায়গা থেকে যদি চিন্তা করে দেখেন, তাহলে ডোমিনোস এত বড় ব্র্যান্ড হয়েছে, ওরা এই ফাস্টার ওয়ার্ডটাকে ইমপ্রুভ করেছে। ফাস্টার মানে ওরা কি বলছে, যে ডেলিভারি ইন 30 মিনিটস অর ফ্রি। আপনি চিন্তা করে দেখেন, বিক্রি করে পিজা, বাট ওরা ফোকাস করছে কোথায়, দেখেন ওরা ইমপ্রুভ করছে কোন জায়গাটা, ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য পিজা। ডোমিনোস ইজ নট সেলিং দ্য পিজা, ডোমিনোস সেলিং ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য পিজা। 30 মিনিটের মধ্যে। দেখেন আমরা পিজা বা এই জাতীয় খাবারগুলো ফ্যামিলি নিয়ে কখন খাই, হঠাৎ করে ক্ষুধা লাগছে, আচ্ছা ঠিক আছে কি খাওয়া যায়, একটা পিজা খাওয়া যায়। তো পিজার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস চিন্তা করি, যে দ্রুত আমরা হাতে পাই যাতে ক্ষুধাটা নিবারণের জন্য, আর গরম গরম খেতে চাই। এই যে মানুষের হিডেন এই দুইটা নিডকে চিন্তা করে ওরা কি বললো, 30 মিনিটস অর ফ্রি। বাংলাদেশে চাল ডালের যে রেভলিউশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেভলিউশনটা ওরা শুরু করেছে কিন্তু একটা জিনিস দিয়ে, এই ফাস্টার প্ল্যানটা দিয়ে, 1 ঘন্টায় বাজার ডেলিভারি। সো কতটুকু করতে পারছে আই ডোন্ট নো, বাংলাদেশ যানজট বা অদার, বাট এই 1 ঘন্টায় ডেলিভারির জায়গায় হয়তো 3 ঘন্টায় করছে, কিন্তু 1 ঘন্টা ওয়ার্ডটা দিয়ে কিন্তু ঢুকে গেছে। কারণ মানুষের বাজার ইনস্ট্যান্ট মেহমান চলে আসছে, বাজার লাগবে, তখন চিন্তা করছে আচ্ছা বাজারে যেতে আসতে গেলেও তো টাইম লাগবে, চাল ডালে দিয়ে ফেলি, ও 1 ঘন্টায় দিবে, আচ্ছা আমি সকাল 8টায় ডেলিভারি দিলে 9টায় তো আমি বাজার হাতে পেয়ে যাচ্ছি। এই যে যখন মানুষের মাথায় এটা নিয়ে নিছে 1 ঘন্টায় ডেলিভারি, চাল ডাল কিন্তু এটা থেকে হিউজ মার্কেট তৈরি করছে। এখন আপনি চিন্তা করে দেখেন, সে ফর আমাকে এই বিজনেস ফান্ডামেন্টাল ক্লাসে একজন জিজ্ঞেস করছিল, যে আমি যদি বইয়ের ব্যবসা করতে চাই তাহলে আমি কিভাবে মার্কেটে যাব। রকমারি আছে, ওয়াফি লাইফ আছে, বই ফেরি, অনেক প্রতিষ্ঠান। তো তার জন্য হইতে পারে ইমপ্রুভমেন্ট কি, যে ফাস্টার। সে বলতে পারে, কারণ বই মানুষ কখন একটা বই দেখার পরে কিন্তু আমাদের মন চাই এই বইটা যদি এখন পাইতাম। সো আপনি ঢাকা শহরে যদি একটা নির্দিষ্ট জন্য, সে ফর ধানমন্ডি অথবা গুলশান অথবা বনানী, একটা রিসার্চ করলেন যে কোন এলাকার মানুষ বেশি বই পড়ে, সিম্পল করলেন যে ঠিক আছে আপনি আমাদের ওয়েবসাইটে বই অর্ডার করলে 1 ঘন্টার মধ্যে আপনার কাছে বইটা পৌঁছে যাবে। কারণ বই পড়ার আর্টসটা যখন উঠছে, আমাকে যদি ওই টাইমে কেউ বইটা দেয় আমি কিন্তু কিনবো।
তাহলে এই যে স্পেসিফিক একটা জায়গা ধরে আমি সব ব্র্যান্ডকে বাইপাস করে শুধু ফাস্টার ডেলিভারি অফ দ্য বুক এটাকে আমি বিক্রি করতে পারছি। যে কোনো এনিথিং ফাস্টার ইজ মানে বেটার। কেন? মানুষ এখন ফাস্টেস্ট ওয়ার্ল্ডে চলে আসে, অনেক জিনিস দ্রুত পেতে চায়। আজকে দেখেন এই যে কুইক কমার্স ডেভেলপ হয়েছে। আমরা ই কমার্স এফ কমার্সে সীমাবদ্ধ হয়ে আছি, কিন্তু সারা পৃথিবী কিন্তু এখন কুইক কমার্সে চলে যাচ্ছে। কুইক কমার্স মানে কি? এই যে দেখেন ফুড পান্ডার বিজনেসটা অ্যাকচুয়ালি কি? ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ফুড। রেস্টুরেন্ট তো আপনার আশেপাশে বহু আছে, কিন্তু তারা আপনাকে আধা ঘন্টার মধ্যে খাবারটা বা 1 ঘন্টার মধ্যে অন টাইমে আপনার কাছে গরম গরম খাবারটা আপনার খেতে ইচ্ছা হয়েছে, একটা আড্ডায় এই কি খাবো, এই ফুড পান্ডা অর্ডার দিয়ে দেয়। বিকজ অফ ফুড পান্ডা আপনাকে ফাস্টেস্ট ডেলিভারি দেয় বিধায় আপনার মাইন্ডে, টপ অফ মাইন্ডে ফুড পান্ডা আসে, আপনার আশেপাশে কোনো রেস্টুরেন্ট আসে না। দেখেন ওইখানে বিজনেসটা ডেভেলপ করছে। সো আপনি এনিথিং ফাস্টার করতে পারেন, যে এইটা আমি এই সময়ের মধ্যে এই একটা নির্দিষ্ট জায়গাতে দিব। তাহলে যে কোনো বিগ ব্র্যান্ডকে আপনি কিন্তু বিট করে দিতে পারেন ওই নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট সেগমেন্টে, যে আমার এই প্রোডাক্টটা আপনি অন টাইম এই টাইমের মধ্যে পেয়ে যাবেন। আপনি একটা রেস্টুরেন্ট করছেন, আপনি ইউএসপি খুঁজে পান না, আপনি কি করবেন? বেটার ফুড সবাই দেয়, আপনি 5টা ডেলিভারি ম্যান নিয়ে যে অন টাইম আপনি অর্ডার দেওয়ার 20 মিনিটের মধ্যে আপনার বাসায় একটা টেরিটরি নির্ধারণ করলেন, অর্ডার আসার পরে যাতে অ্যাটলিস্ট হাফ এন আওয়ারের মধ্যে যাতে পৌঁছে যায়। তখন কি হবে? জাস্ট বিকজ অফ আপনি দ্রুত ডেলিভারি দেন, কিছু মানুষের মাথায় সেট হয়ে যাবে যে হ্যাঁ আপনি দ্রুত দেন, আপনার কাছে অর্ডার করি। দেন মোর কালারফুল। এই যে একটু আগে যে আমরা মানে আন্ডার গার্মেন্টস এর এক্সাম্পল দিলাম, এটা কি করছে? কালারফুল, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। ওদের মানে ঢুকলে আপনি ওয়েবসাইটে দেখবেন যে এত এত কালার, এত এত ভেরিয়েশন, এত ডিফারেন্ট। ওরা জিনিসগুলো ইউনিকলি জিনিসটা তৈরি করছে, মোর কালারফুল। সো এটার কারণে মানুষ কি করছে? ওদের কাছ থেকে ডিফারেন্ট একটা জায়গা তৈরি করে নিছে। তারপরে বেটার সার্ভিস, এটার তো কথাই নাই, বেটার সার্ভিস তো আমরা নর্মালি দিব। তারপরও কাস্টমারকে যদি জামাই আদর টাইপ কিছু দেওয়া যায়, যে আমি একটা সার্ভিস বিজনেসে আছি, আমার বাকি কম্পিটিটর এই স্ট্রং, আমি সবার সাথে পেরে উঠছি না, বাট আমি সার্ভিসটা সুপার দিব, তাহলে অন্য কেউ আর সার্ভিসে আপনার সাথে পারবে না। মোর কনভিনিয়েন্ট, আপনি এই যে দেখেন চাল ডাল আজকে কনভিনিয়েন্ট, বাজারে যেতে কষ্ট হয়, এটার সলিউশনটা আপনাকে দিচ্ছে, মানে আপনি মোর কনভিনিয়েন্টের জন্য আপনি কিন্তু চাল ডালকে বেছে নিচ্ছেন। সো আপনি ইজিয়ার, ফাস্টার, মোর কনভিনিয়েন্ট, বেটার সার্ভিস, বিগার অথবা স্মলার অথবা লাইটার অথবা মোর ডিউরেবল, এরকমই এই টাইপের যা যা আছে খুঁজে দেখেন যে আপনি কোনটাকে স্পেশালি দিলে আপনি ডিফারেন্ট একটা জায়গা পেয়ে যান। এইটা হচ্ছে $1 মিলিয়ন আইডিয়া, এবং এইখান থেকে আমরা অনেক আইডিয়া কিন্তু ডেভেলপ করতে পারবো। অনেক কিছু এমন হইতে পারে যে যেটা এখন একটা আইডিয়া পুরোপুরি অফলাইনে আছে, এটার অনলাইন কোনো প্ল্যাটফর্ম নাই, আপনি করে ফেলতে পারেন। সে ফর আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরেন বাংলাদেশে অ্যাডভোকেটদের সার্ভিস নিতে হয়, আইনি সেবা এখন অনেক জরুরি সবার জন্য। এটা যদি আপনি অনলাইনে করতে পারেন, যে অনলাইনে যে কোনো অ্যাডভোকেটের রেটিং করা যাচ্ছে, সিলেকশন করা যাইতেছে। আবার অ্যাডভোকেটের এত বড় সেগমেন্টে না গিয়ে বাংলাদেশে ব্যবসায়ী যারা ভ্যাট ট্যাক্স নিয়ে প্রবলেমে পড়ে, তাদের যদি অনলাইন সুন্দর একটা প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে তার কত টাকা ভ্যাট আসছে, পরিশোধ করছে, সাপোর্ট দিচ্ছেন, এরকম যে কোনো কিছু হইতে পারে। তার মানে এটা কনভিনিয়েন্ট হয়ে গেল। এই ভ্যাট আসছে কিনা, কত টাকা, এটা চেক করার অফিসে যাওয়া, নানান কিছু জটিলতাটা পুরো সলভটা আপনি করে দিলেন। কনভিনিয়েন্ট, আপনার মাথায় পুরো পেরেশানি। আমি অ্যাজ এ বিজনেসম্যান আপনার কাছে কাগজপত্র জমা দিলে আমার বছর শেষে কাগজপত্র আপ টু ডেট আপনি করে দিচ্ছেন। দ্যাট ইজ দ্য বিগ মার্কেট। আপনি সুন্দর করে এটা করতে পারেন। আপনি দেখেন এই যে আমরা বাংলাদেশ থেকে অ্যামাজন, আমরা আলিবাবা, প্রত্যেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু এটার জন্য ডেডিকেটেড খুব, এই যে ব্যাকপ্যাক ব্যাংক একটা আছে, তারপরে কিন্তু ফুললি মানে সলিউশনটা দিচ্ছে না। তাহলে আপনি অ্যামাজন থেকে আমি প্রোডাক্ট আনতে চাই, এটার জন্য যদি আপনি রিলায়েবল একটা সোর্স হতে পারেন, আমাকে বুঝাইতে পারেন, হাজার হাজার অর্ডার আপনি দিয়ে পারবেন না। আপনি আলিবাবা থেকে পাইকারি মাল আনতে চান, এটার সলিউশন যদি আপনি অনলাইনে সুন্দর করে একটা ব্র্যান্ড ডেভেলপ করতে পারেন, কনভিনিয়েন্ট, যে আপনার আমাকে দিবেন, অ্যাড্রেস জানাবেন, কোন প্রোডাক্ট, জাস্ট লিঙ্ক দিবেন, বাকি সব আমার। এই যে কনভিনিয়েন্ট, মানে ঝামেলাটা কি করলেন? প্রবলেমটা কি? আমি অ্যামাজন বা আলিবাবা থেকে প্রোডাক্ট পছন্দ করি, আনতেও চাই, কিনতেও চাই, হয়তো বা আমার ইন্টারন্যাশনাল পারচেস করার মতো আমার ক্রেডিট কার্ড নাই, তাহলে এটা যে আমার জন্য প্রবলেম। আপনি এই সলিউশনটা দিলেন যে আমি পেমেন্ট করে দেবো, আপনি আমাকে টাকায় পেমেন্ট করবেন অথবা বিকাশে পেমেন্ট করবেন। তারপর আনবো যে শিপিং কেমনে করব, আমাকে কি কাস্টমস আটকায় দিবে কিনা, ভ্যাট ট্যাক্স ইস্যু, এগুলো যদি আপনি বলেন, আপনি সলিউশন করে দিবেন, আচ্ছা ঠিক আছে, আমার এই প্রোডাক্টটা চাই কতদিন, এতদিনে, বাকি ঝামেলা আপনি এবার তৈরি করেন কিভাবে এগুলো আপনি ম্যানেজ করবেন। বিগ বিজনেস দাঁড় করানো সম্ভব কনভিনিয়েন্টটা দিয়ে শুধু। মানুষ এখনকার দিনে আপনি চিন্তা করে দিন দিন লেজি হচ্ছে, মানুষ দিন দিন অলস হচ্ছে। মানুষ চায় ঘরে বসে, তাকে এমনও আসবে আগামী দিনে মানুষ খাওয়িয়ে দিবেন আর কি, খাওয়াই দেওয়ার সার্ভিসও মনে হয় সামনে লাগবে। মানে এত একটা সময় আমরা দেখেন মায়ের হাতের খাবার ছিল শ্রেষ্ঠ খাবার। আমরা রেস্টুরেন্টে প্রচারণায় দেখতাম বলতো যে ঠিক মায়ের হাতের স্বাদ।
তার মানে আমাদের রেস্টুরেন্টে আপনি যে খাবার পাবেন সেখানে আপনি ঠিক মায়ের হাতের খাবারের যে টেস্ট, এই টেস্টটা পাওয়া যায়। তো এখন এটা উল্টে গেছে মার্কেটিংয়ের কারণে, এখন আর মায়ের হাতের টেস্ট না, বরং মা বাসায় ভালো রান্না করলে আমরা বলি মা আজকে যা রাঁধছো পুরো রেস্টুরেন্টের টেস্ট হয়েছে। সো আমরা কি হয়েছে, এখন আর ওই মা কষ্ট করে রান্না করবে, পিঠাপুলি বানাবে, এটা আর বানাইতে চায় না। সো আপনি সুন্দর করে এটা যদি বানান, এই যে শীতের সিজন আসতেছে সামনে, বাংলাদেশে পিঠা নিয়ে ভালো কোনো ব্র্যান্ড নাই, বানাইতেছে অনেকে পিঠার সেই আদিম টেস্ট, আমাদের এই দাদি নানিরা বা মা চাচিরা বানাতো যে সেই টেস্টটা নাই। আপনি যদি এরকম টেস্টের একটা কিছু দিতে পারেন, তার মানে ডিফারেন্ট টেস্ট, একদম অথেন্টিক টেস্ট, আপনি বিলিভ মি অর নট, এই যে শীতের সিজনে এখন সবাই পিঠা খেতে চায় কিন্তু কনভিনিয়েন্ট না, কারণ পিঠা বানাতে চাল বাটা লাগবে, এটার এই প্রসেস সেই প্রসেস, এটা এখনকার দিনে আমাদের বউ বোনেরা এগুলো জানেও না, আর মা বাবারাও এখন অসুস্থ থাকার কারণে আমরা ওই পেরেশানি দিই না। সো এই জায়গায় যদি আপনি অথেন্টিক এরকম টেস্টের জিনিস দিতে পারেন, খাবে না কেন মানুষ? কিন্তু আমরা এই জিনিসগুলো ভাবি না, আমরা মনে করি ইনোভেটিভ কিছু একটা আনতে হবে, নতুন ইনোভেশন, বিশ্ববিখ্যাত একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসবো। বাট আপনার চোখের সামনেই এই যে প্রাণ, আমি আচারের এক্সাম্পল দিলাম, ঝালমুড়ির এক্সাম্পল দিলাম, অল টাইমের এক্সাম্পল দিলাম, শুধু প্যাকেটজাত করতেছে, দেখেন এটাই কত বড় আইডিয়া। চাষি কি করলো, ধরেন চালের প্যাকেট নর্মাল, এটাকে একটা সুন্দর কার্টুন মানে কি বলে স্কেচ আঁকাইলো একদম বিখ্যাত শিল্পী দিয়ে, চাষি কি করলো, চালগুলোকে একটু প্যাকেটের মধ্যে ভরে দিল একটু সর্টিং করে, বিগ বিজনেস, চাষি একটা ব্র্যান্ড দাঁড়ায় গেল। আপনি চিন্তা করে দেখেন, এই পোলার চাল তো আমরা নর্মাল মার্কেট থেকে কিনে খাইতাম, জাস্ট বিকজ অফ প্যাকেটিং হওয়ার কারণে এখন আমরা যাই বলি যে চাষির চালটা দেন, অন্য চাল দিলে আমরা নিব না, বা প্রাণের চালটা দেন। জাস্ট কি করলো, প্যাকেজিং করলো, এটা খোলা মার্কেটে ছিল। এই যে মশলাগুলো, রাঁধুনি এত বড় ব্র্যান্ড হয়ে গেল, এমন কি করছে ইনোভেশন? কিচ্ছু ইনোভেশন না, জাস্ট একটা সুন্দর প্যাকেজিং করছে, রাঁধুনি শব্দটাকে আমাদের মাথায় ইন করাই দিছে, দ্যাটস ইট, এত বড় ব্র্যান্ড দাঁড়ায় গেছে। সো আপনি দেখেন যে এরকম কোন জায়গাটাতে আপনি এরকম একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারেন, যেই জায়গাটা হয়তো কেউ ভাবছে না। সামান্য একটা ইমপ্রুভমেন্টও আপনাকে মার্কেটে অ্যাক্সেস করার জন্য, মার্কেটে একটা পজিশন ক্রিয়েট করার জন্য দারুণভাবে হেল্প করতে পারে। সো আই হোপ জায়গাটা আমরা ক্লিয়ার, এবং এটাকে প্রপারলি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবলে দারুণ দারুণ আইডিয়া দেখবেন যে আপনাদের মাথা থেকেও সুন্দর মতো করে চলে আসতেছে। পুরো রেডি করবেন, তখন আপনার কিছু কাজ আছে ঠান্ডা মাথায়। কি কাজ? ফিল্টার ইউর আইডিয়া, ফিল্টার দেম, ফোকাসিং। এই যে 7টা কম্পোনেন্ট আমি এখানে দিয়েছি, 7টা জিনিস দিয়ে আপনার আইডিয়াটাকে ফিল্টার করবেন। আপনি এমন একটা আইডিয়া চুজ করলেন যেটা বাস্তবায়ন করতে, যেটা বিল্ড করতে আপনার 2 বছর অপেক্ষা করা লাগবে, টাইম। আমি যে আইডিয়াটা নিলাম এটা কত দিনে আসলে করা যাবে, আপনি চেষ্টা করবেন যত দ্রুত সময়ে করা যায় ওরকম আইডিয়া সিলেক্ট করতে, যেটা 1 বছর শুধু আইডিয়ার সফটওয়্যার বানাইতে হবে, 2 বছর অপেক্ষা লাগবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে, জার্মানি থেকে মেশিন, এত জটিল প্রক্রিয়া, এত টাইম কনজিউমের কোনো আইডিয়া আমরা যাব না। নাম্বার 2, ইন টার্মস অফ মানি, আমি প্রথমেই যেটা বলবো যে আইডিয়ার পেছনে অনেক টাকা ঢালাটা বোকামি। আপনি টাকা ঢালবেন এক্সিকিউশনে। সিম্পল একটা আইডিয়া যে ঠিক আছে আমি এক্সিকিউশনটা ডিফারেন্ট করব, এক্সিকিউশনটা বেটার করব। দেখেন আপনাদের যদি একটা পারফেক্ট এক্সাম্পল দেই, যে বাংলাদেশে আজকে যে সাকসেসফুল স্টার্টআপগুলো দেখি, তারা সবাই কিন্তু ফার্স্ট মুভার না। বাংলাদেশে 10 মিনিট স্কুলই প্রথম ই লার্নিং কোম্পানি না। বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোনই প্রথমে আসে নাই, কিন্তু তারা কি করছে, গ্রামীণ ফোন এক্সিকিউশনটা অন্যদের চেয়ে ভালো করছে। বাট সিটি সেল হয়তো গ্রামে যাওয়ারই চিন্তা করেন, ওই সিটিতে বসে থেকে একসময় মার্কেট থেকে হারিয়ে গেছে। সো আপনার এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। এজন্য আমরা চিন্তা করব কি, ইন টার্মস অফ মানি আবার ভাববো যে আমরা যত টাকা দিয়ে এটা ইনভেস্ট করতে চাচ্ছি আউটপুটটা কতটুকু আসতে পারে। আগেই অনেক টাকা আইডিয়ার পেছনে না দিয়ে আমরা এক্সিকিউশন লেভেলে যাতে একটা ভালো বাজেট, মার্কেটিংয়ের জন্য একটা ভালো বাজেট থাকে, ওই জিনিসটা আমরা প্ল্যান করব। নাম্বার 3, রিসোর্সেস। আমার এই আইডিয়াকে আমি যদি একটা আইটি কোম্পানি করি, ওই লেভেলের রিসোর্স আমার কিন্তু লাগবে। হয় আমাকে রিসোর্সফুল হতে হবে ওই টপিক, ওই জিনিসটার উপরে, অথবা আমার রিসোর্স হায়ার করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, ওরকম টিম মেম্বার আমার থাকা লাগবে এই আইডিয়াকে প্রপারলি যাতে মানে ইমপ্লিমেন্ট করতে পারে। নাম্বার 4, ডিফিকাল্টি লেভেল। ডিফিকাল্টি লেভেল কি, আমি যে আইডিয়াটা নিয়ে মার্কেটে যাচ্ছি এটা ডিফিকাল্টি লেভেলটা কেমন। অনেকেই দেখবেন যে এফএমসিজি প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমে যায় বরাবর, যেটাকে আমি বলি মি টু স্টাইল। মি টু মানে লাইফ বয় হ্যান্ড ওয়াশ বিক্রি করতেছে, আমি কাঞ্চন হ্যান্ড ওয়াশ নিয়ে মার্কেটে নেমে গেলাম, কোনো কিছু ভেরিয়েশন নাই, ডিফারেন্স ক্রিয়েশন নাই। আমি নেমে গেলে কি, এখন লাইফ বয়ের সাথে আমি ফাইট করা, আমার ডিফিকাল্টি লেভেল অনেক হাই। সো ডিফিকাল্টি লেভেল যাতে হাই না থাকে, আপনি এমন একটা মার্কেট ধরবেন, এমন ডিফারেন্সিয়েশন করবেন যাতে ডিফিকাল্টি লেভেল অলওয়েজ আপনার জন্য লো থাকে। যেমন
আমরা যখন প্রিয় বাজারটাকে নিয়ে আমি চিন্তা করলাম, প্রিয় বাজারে মার্কেট ডোমিনেশনে যাওয়ার ডিফিকাল্টি লেভেল অনেক হাই। কেন? চাল ডাল 1000 কোটি টাকা নিয়ে মার্কেটে বিজনেস করতেছে, স্বপ্ন 1000 কোটি টাকা অলরেডি লস করে ডোমিনেট করার চেষ্টা করছে। সেইখানে আমি প্রিয় বাজারে 2-1 কোটি টাকা নিয়ে এই টাকা মার্কেটে মানে যাওয়ার আগেই আমার হাত থেকে চলে যাবে। সো ডিফিকাল্টি লেভেল অনেক হাই। তখন আমি কি করলাম, প্রিয় বাজারকে অফ করে ন্যাচারালসে দেখলাম ডিফিকাল্টি লেভেল কম, কারণ ন্যাচারালস হলো হার্বস প্রোডাক্ট, হার্বস নিয়ে বাংলাদেশে কোনো বড় ব্র্যান্ড এটা নিয়ে ফোকাস না। তা চিন্তা করলাম যে এরকম জায়গায় মানুষ সহজে হাত দিবে না, ডিফিকাল্টি লেভেল লো, জাস্ট আমি প্রোডাক্টটাকে মার্কেটে সুন্দর করে মানুষের কাছে প্লেস করতে পারলে আমার প্রোডাকশন টিম ভালো কাজ করবে, আমার রেগুলার প্রোডাক্ট উৎপাদন হবে এবং আমি বিক্রি করতে পারবো। সো আপনি একটু ডিফিকাল্টি লেভেলটা চেক করে নেবেন। নাম্বার 5 হচ্ছে কস্ট। আপনি যেই বিজনেসটা, যেই আইডিয়াটি নিয়ে মার্কেটে মুভ করতে যাচ্ছেন, এটা কস্টিংটা কেমন, এভরি মান্থে আপনাকে কত টাকা খরচ করতে হবে, অপারেটিং কস্ট যাতে অনেক বেশি না হয়। অ্যাটলিস্ট আপনার হাতে অতটুকু পুঁজি থাকতে হবে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, যাতে আপনি অপারেটিং কস্টটা চালাতে পারেন। এখন আপনি এরকম একটা বিজনেস প্ল্যান করলেন যেটার অপারেটিং কস্ট মাসে 20 লাখ টাকা বা 50 লাখ টাকা, আপনার পুঁজি আসে 1 কোটি টাকা, তার মানে 2 মাসের মধ্যে কিন্তু আপনার রিজার্ভ শেষ হয়ে যাবে। সো রিজার্ভ শেষ হলে তো আপনি কন্টিনিউ করতে পারবেন না। সো এই কস্টিংটা প্রপারলি বের করা, যে আমি কস্টিংটা কতদিন করতে পারবো, ততদিনের মধ্যে আমার এইখান থেকে আবার নিজের প্রফিট জেনারেট হবে কিনা। নাম্বার 6, মার্কেট নিড। এমন একটা সুপার আইডিয়া নিয়ে আসলাম, মানে মনে করলাম যে ফাটায় ফেলবো আমি, এটার মার্কেট কোনো নিডই নাই, মানুষের কোনো প্রয়োজনই নেই। বড় কোম্পানি কি করে, যেটার অলরেডি মার্কেট নিড আছে এটাকে ডিফারেন্ট ওয়েতে প্লেস করে। অল টাইম যেটা করেছে কি, অলরেডি বেকারি আইটেমের চাহিদা আছে, ও ডিফারেন্ট করছে। আরএফএল কি করছে, প্লাস্টিক, ওই যে দেখা গেল অ্যাড দিল যে আপনি জগে পানি খাচ্ছেন, এটা কি আরিচা ফেরিঘাটের বদনা কিনা। তার মানে আগে জানতাম প্লাস্টিকগুলো কি ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় না। সো মানুষকে এটা যখন কমিউনিকেট করলো, মানুষ চিন্তা করলো আরে বাইরের কোনো প্লাস্টিক নেওয়া যাবে না, আরএফএল কিনো। এক চোটে আরএফএল মনে করেন বিগ ব্র্যান্ড, মানে প্রাণের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড হয়ে উঠলো তারা। সো আপনি ওইটা চিন্তা করবেন যে মার্কেটে জিনিসটার অলরেডি নিড আছে, এমন প্রোডাক্টে যদি যান তাহলে সিম্পল আপনি মার্কেট ডোমিনেট করতে পারবেন। জাস্ট আপনি কি করেছেন, প্রোডাক্ট আপডেট করেছেন, ডিফারেন্ট লেভেলে প্রেজেন্ট করেছেন। নাম্বার 7 হচ্ছে পার্সোনাল ফিট। আমরা এমন কোনো বিজনেসে যাব না অন্য কারো মোটিভেশনে বা নিজের ইমোশনের কারণে হোক, এমন কোনো বিজনেস আমরা শুরু করব না যেটা পার্সোনালি আমার সাথে ফিট না। সে ফর কোচ কাঞ্চন একাডেমিতে ট্রেনিং করছেন, এখানে আসার পর অনেকেই চিন্তা করে ও স্যারে তো এত টাকা আর্ন করে, এটা করে আমিও নিজে ট্রেনার হয়ে যাই। এবার হয়ে গিয়ে 1-2 বছর ট্রাই করে দেখে যে জিনিসটা এত সহজ না। কারণ আমার তো এই যে দাঁড়ায় আমি আপনাদের সাথে স্মুথ টানা কথা বলে ফেলতেছি, এটার পেছনে প্রচুর লার্নিংয়ে সময় দেওয়া লাগছে। 17 বছরে পুরো এক্সপিরিয়েন্সটা কাজে লাগাচ্ছি অনেকগুলো, এবং আমার সাথে ব্যাক এন্ডে একটা বড় টিম কাজ করে, যেগুলোর পিছনে আমার পার মান্থ 1 মিলিয়ন টাকা খরচ হয়। যেমন এই জিনিসগুলো কিন্তু ব্যাক এন্ড থেকে দেখা যায় না। আপনি মানে এগুলো আমার ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড থেকে আপনারা কিন্তু এগুলো দেখতে পান না, যে মাসে আমার এমন একটা টিম আমাকে সাপোর্ট দেয়, যেটার পেছনে এই টিম, আমার ওয়েব ডেভেলপার, আমার কন্টেন্ট রাইটার, কপি রাইটার, আমার এই রিসার্চার, আমার কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন টিম মিলে আমার 10 লাখ টাকা মান্থলি খরচ। ওই খরচটার দিকে না তাকিয়ে আপনি চিন্তা করলেন শুরু করে দিই। তারপরে পার্সোনাল ফিটের ব্যাপার কি, এই যে যেমন আমি 7 ঘন্টা কথা বলছি, যে এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। এই যে কেয়ার করা, মানুষ প্রশ্ন করলে যে কোনোভাবে বিরক্ত না হয়, এই পার্সোনাল ফিটটা আপনার থাকলে আবার গো ফর ইট, নো প্রবলেম। সো আমি এমন কোনো ব্যবসায় যাব না যেটা আমার এথিক্স, আমার ভ্যালুজ, আমার প্রিন্সিপাল এবং আমার কোয়ালিটির সাথে অ্যালাইন না। আমি ইমোশন থেকে যাতে কোনো বিজনেসে না যাই। পার্সোনাল ফিট হওয়াটা, আপনার একটু প্যাশনেট হওয়াটা ইম্পর্টেন্ট। ওই যে এভারেস্টের চূড়ায় আমাকে আমি কোটি টাকা দিলেও ওই প্রস্তুতি নিব না, যে আপনাকে বিলিয়নিয়ার বানায় দেওয়া হবে আপনি এভারেস্টের চূড়ায় প্রস্তুতি, আমি নিব না। কারণ ওইটার সাথে আমি পার্সোনালি ফিট ফিল করি না, কারণ আমি নিজেকে এতটুকু ফিজিক্যালি ফিট মনে করি না যে আমি উঠতে পারবো। ঠিক বিজনেসের ক্ষেত্রে আপনি ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি সবগুলো জায়গা থেকে ওই বিজনেসের সাথে আপনি ফিট কিনা। হুট করে এমন একটা বিজনেসে নেমে যায় না যেটা আপনার সাথে ফিট না। আদারওয়াইজ আপনি নামবেন ঠিকই, আপনার প্যাশন কাজ করবে না, দূর এটা ভুল বিজনেসে নামছি, টাকাগুলো মাঝখান থেকে লস হবে। সো এই 7টা জিনিসকে আমরা প্রপারলি একটু আইডিয়াকে ভ্যালিডেট করার জন্য চিন্তা করব, এবং তখন দেখবেন যে আইডিয়াটা একটু শার্প হয়ে যাচ্ছে। কারণ এইগুলো কিন্তু ঘষা মাজার কাজ। আবারও বলছি, কাগজপত্রে লিখে 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 ফিল্টার করে 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 একটা বেস্ট আইডিয়া আপনি খুঁজে আনেন। তাহলে কি হবে, টাকা লস হবে না, কাগজপত্রতে আপনার সময় লস হবে, কাগজ কেনার টাকা লস হবে। আর আপনার যদি আমি হুট করে মার্কেটে নেমে যাই, তাহলে আমার প্রিন্টেড কাগজের টাকাটা লস হবে। সো কাগজ কেনার টাকা লস করা ভালো কাগজের নোট লস করার চেয়ে। সো যখন আপনি আইডিয়া ফিল্টার করে ফাইনাল করে ফেললেন, তাহলে এবার আপনার কাছে এস্টাবলিশ ইউর ডিফারেন্স। আপনি কোন জায়গাতে মার্কেটে ডিফারেন্স। এই যে এখানে 3টা প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্ন $3 মিলিয়ন প্রশ্ন।
প্রথম প্রশ্ন কি, হোয়াই ডু মাই প্রোডাক্ট কোম্পানি অ্যান্ড আইডিয়া ইজ ডিফারেন্ট? কেন আমার প্রোডাক্ট এবং আইডিয়া বাকি সবার থেকে আলাদা, মার্কেট থেকে কমিউনিকেট করে পুরো ব্যাপারটাকে আলাদা করে ফেলবেন। আমরা কি করি, আপনি একটু খেয়াল করে দেখেন, সারা পৃথিবীর এখন যত কোম্পানি আমরা দেখি, কোনো কোম্পানি বলে যে আমি পৃথিবীর নাম্বার ওয়ান কোম্পানি, কোনো কোম্পানি বলে যে আমি পৃথিবীর নাম্বার ওয়ান ব্র্যান্ড, বেস্ট কোম্পানি আমি, বেস্ট ব্র্যান্ড আমি। তো বাংলাদেশে এই কমিউনিকেশনগুলো প্রচুর দেখি আমরা, সবাই খালি সেরা পণ্য, হালাল, এটাই বেস্ট, এক নাম্বার আমরা মার্কেটে। দেখেন আপনাকে একটা সিম্পল লজিক দেই, আমি যদি বলি আপনাকে এখন যে আমার লাইফে আমি ক্লাস 1 থেকে এই পর্যন্ত কোনোদিনও সেকেন্ড হই নাই, সব ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করেছি, প্রত্যেক ক্লাসে আমার রুল এ ছিল, আমি সমস্ত প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, ইত্যাদি ইত্যাদি, আমি যদি কন্টিনিউ বলতে থাকি, আপনি আমাকে যতই বিলিভ করেন, একটু হইলেও আপনার মধ্যে একটা খটকা কাজ করবে যে এতগুলো জায়গায় কি একটা মানুষ আসলে হইতে পারে কিনা। আবার খেয়াল করেন, সেম কমিউনিকেশনটা আমি যদি ডিফারেন্ট করি, যে আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, ক্লাসে 5-7-10-এর মধ্যে থাকতাম, আমি যে কোনো প্রতিযোগিতায় 2-3 হয়েছি, কোনোদিন ফার্স্ট হইতে পারি নাই, দেখেন তো, এটা কিন্তু খুব সহজে বিলিভ করবেন। তা আমি বেস্ট বলাটা আপনি বিলিভ করতে ভাবতেছেন, আর আমি যখন বলছি আমি বেস্ট না, আমি নর্মাল, এটা খুব সহজে বিলিভ করতেছেন। তার মানে এই সাইকোলজিটা যদি আপনি ব্র্যান্ডের ক্ষেত্রে বলেন, আপনি মার্কেটে এসেই আমি সেরা, আরে ভাই আজকে ব্র্যান্ড শুরু করলেন, আপনি কমিউনিকেশন শুরু করলেন আমিই সেরা, আপনি তো আসলেন আজকে শুক্র 8 দিন শুরুই করলেন মাত্র, কিন্তু আপনি বলতেছেন আমি সেরা। এন্ড এই সেরা পৃথিবীর বড় ব্র্যান্ডগুলো এগুলো বন্ধ করে দিছে আরো 30-40-50 বছর আগে। এখন আর বড় ব্র্যান্ড এটা বলে না, ট্রুলি স্পিকিং। তারা ডিফারেন্সটা এটা দিয়ে ক্রিয়েট করে না, কারণ সেরা সবাই বলতে বলতে এটা পচায় ফেলছে। এখন ওই পচায় ফেলে যেটা তারা ফেলে দিছে, ওইটা দিয়ে আমরা এবার মার্কেটিং কমিউনিকেশন ডেভেলপ করি, আমি সেরা, আমি মার্কেটে 1 নাম্বার। ভাই এটা আপনাকে 1 নাম্বার সার্টিফিকেট কে দিছে? আমি বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের দেখি, তারা কমিউনিকেশনে সবাই করে। কিন্তু আপনি খেয়াল করেন, বিগ ব্র্যান্ড আজকে যদি অ্যাপেলের কথা চিন্তা করেন, তারা বলে আমরা মার্কেটের সেরা। কারণ দেখেন, এখানে আরেকটা সাইকোলজিক্যাল টার্ম আপনাদের সাথে মানে শেয়ার করি। জিনিসটা এরকম, ধরেন আমি আপনাকে একটা জিনিস বর্ণনা করতেছি, বর্ণনা করার সময় প্রতি লাইন বলার পরে আল্লাহর কসম করে বলতেছি, ভাই এইটা হইছে, খোদার কসম জিনিসটা এমন হইছে, জানেন ভাই আল্লাহর কসম অমুক হইছে। যখন আমি এইভাবে বলবো, ট্রুলি একটু চিন্তা করে দেখেন তো আপনার কাছে কি মনে হবে, যে সামথিং রং। উনি প্রতি কথায় এই কসম কেড়ে কেড়ে বলতেছে, তার মানে একটা ভেজাল আছে, ওই ভেজালটা ঢাকার জন্য উনি কসম করতেছে। এখন আপনি যখন সেরা, কন্টিনিউ এটা বলবেন কেন? তার মানে গাপলা আছে, এবং আপনি নিজে মনে করেন আমি সেরা না, বিধায় আপনি বলেন আমি কিন্তু সেরা। ভাই বুঝছেন তো ভাই, আমার ব্র্যান্ড কিন্তু সেরা, আমি কিন্তু 1 নাম্বার, বুঝছেন? এইটা বলা মানে আমি যে 1 নাম্বার না, এটা আমার কথাতেই বোঝা যাচ্ছে, জিনিসটা বুঝছেন? সো এই জন্য বিগ ব্র্যান্ডগুলো এই ধরনের কমিউনিকেশন এখন আর করে না। কোকা কোলা কোনোদিন বলে না যে আমি বিশ্বের 1 নাম্বার কোলা, সে বলে ওপেন হ্যাপিনেস। আলাদা একটা জায়গা দখল করে নিছে ওপেন হ্যাপিনেস। আবার চিন্তা করে দেখেন 7 আপ, 7 আপ কিভাবে মার্কেটে আসলো? ওরা আইসা বলো নাই কোকা কোলার চেয়ে আমরা বেটার, আমরা সেরা 7 আপ, না, সে আইসা বলছে নো কোলা। সে একটা নো কোলা ক্যাম্পেইন নামাইলো, এবং এমন টাইমে নামাইলো সেটা তখন ভিয়েতনাম যুদ্ধতে আমেরিকান প্রচুর ডলার নষ্ট করতেছে, আমেরিকা হারতেছে এরকম একটা অবস্থা, এবং সারা আমেরিকা জুড়ে তখন অনেক কিছুর বিরুদ্ধে আন্দোলন চলতেছে, মানে এই নো ওয়ার, এইটা তখন পপ কালচার ডেভেলপ হইতেছে, অনেক কিছুর ডেভেলপমেন্টে আগের পুরনো জিনিসকে সবাই নো বলতেছে। তখন 7 আপ বললো যে এই মুহূর্তে সবাই নো একটা সেগমেন্টে আছে, যে কোনোর বিপরীতে একটা নতুন কিছু এস্টাবলিশ করা, পুরনো একটা ধ্যান ধারণার বিরুদ্ধে একটা নতুন কিছু। তখন ওরা ক্যাম্পেইন ছেড়ে দিল নো কোলা ক্যাম্পেইন। তার মানে 7 আপটা কিন্তু কোলা না, খেয়াল করে দেখেন, কোলার বিপরীত। তার মানে ও ডিফারেন্সটা ক্রিয়েট করলো যে আমি কোলার উল্টা। কারণ পৃথিবীর যে কোনো ব্র্যান্ড যদি আপনি দেখেন, অপোজিটে আরেকটা ব্র্যান্ড পাবেন। আপনি অ্যাপেলের বিপরীতে গিয়ে হয়তো স্যামসাং বা ব্ল্যাকবেরি পাবেন, আপনি কোকের বিপরীতে 7 আপকে পাবেন, আপনি ধরেন প্রাণের বিপরীতে বসুন্ধরা পাবেন। মানে এরকম দেখবেন যে পৃথিবীর টপ ব্র্যান্ডগুলোর বিপরীতে আরেকটা অপোজিট ব্র্যান্ড আছে, কারণ কখনোই পৃথিবীর 100% মানুষ একটা ব্র্যান্ডকে পছন্দ করে না, অপোজিট। কিছু মানুষ গ্রামীণকে দেখবেন দেখতেই পারে না, তারা রবি বা অন্য কিছু ইউজ করবে। কিছু মানুষ রবিকে দেখতেই পারে না, তারা অন্যটা ইউজ করবে। কিছু মানুষ প্রাণের প্রোডাক্ট কিনবেও না, মানে তাদেরকে টাকা দিয়ে দিলেও কিনবে না। আবার কিছু মানুষ দেন ফ্রেশের ওই তেল ছাড়া খাবে না, ফ্রেশের ওই প্রোডাক্ট যখন আসবে। তার মানে এই জিনিসটা কিভাবে হয়, সাইকোলজিক্যালি হয়। আজকে দেখেন নাইকি বিক্রি করে কি জুতা, আমরা জুতা বেচলে কি বলতাম, আমার জুতা সেরা 1 নাম্বার, পিওর লেদার,
এখন আপনি লেদার নিয়ে এত কনসার্ন কখন? আপনি লেদার নিয়ে যখন বারবার বলবেন তার মানে আপনার লেদারে ঝামেলা আছে, মানুষ মনে করবে। ধরে নিলাম আপনি লেদারটাই বিক্রি করতেছেন, কিন্তু আপনি যখন বলবেন আমি কিন্তু খাঁটি লেদার দিতেছি, ভাই জানেন আমার লেদার খাঁটি, আমার জুতার লেদার খাঁটি, তখন আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো আপনার মাথায় এই সন্দেহটা আসবে না যে এত খাঁটি বলতেছে, বারবার লেদার বলতেছে, তার মানে লেদার মনে হয় না এটা, অথচ লেদারই কিন্তু। তার মানে আপনি যখন জিনিসটা খাঁটি, আপনি যখন ক্লিয়ারলি জানেন আমি এইটাকে আর আলাদা করে বলা লাগে না, নাইকির আর বলা লাগে না আমরা সেরা যোদ্ধা, ওর কমিউনিকেশন দিয়ে ও সেল করে। নাইকি কি বিক্রি করে আপনারা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো। নাইকি ইজ সেলিং দ্য উইনিং স্পিরিট। সে উইনিং স্পিরিটটাকে বিক্রি করে, যার কারণে দেখবেন স্পোর্টসম্যানদের দেখায়, তাদের উইনিং মোমেন্ট দেখায়, তাদের স্ট্রাগলের কাহিনী দেখায়, তারা কিভাবে ঘুরে দাঁড়াইছে এগুলো দেখায়। সে জুতা নিয়ে কোনো কথাবার্তাই নাই তার। দেখেন চিন্তা করে, তার মানে উইনিং, তুমি নাইকের জুতা পরলা মানে তোমার মধ্যে একটা উইনিং স্পিরিট, স্পোর্টসম্যানশিপ চলে আসলো, তোমার মধ্যে একটা বড় হওয়ার স্পিরিট চলে আসলো, একটা কনফিডেন্স চলে আসলো। দেখেন, দ্যাটস দ্য সেলিং পয়েন্ট। আজকে দেখেন রিন, তারা ডিটারজেন্ট পাউডার, সাবান বিক্রি করে, অথচ তারা বিজ্ঞাপনে আসলে কমিউনিকেট করে কি কনফিডেন্স, যে তুমি সাদা মানি হচ্ছে তুমি এই যে ঢোকার সময় সাদা হয়ে যাও, তার মানে থাকুন উজ্জ্বল সবসময়। আপনি যখন উজ্জ্বল থাকেন, আপনি ফুরফুরে থাকেন, আপনি তখন এই যে 5 স্টার হোটেলে ঢোকার সময় দেখেন ওরা আটকায় দিছে যে এই ময়লা জামা পরে আসছে, কিন্তু জামাটা যখন চাদরটা খুলে ফেললো আর ঋণ, তার মানে বুঝাচ্ছে কি ঋণ তোমাকে এরকম কনফিডেন্স দেয়, তুমি 5 স্টার 7 স্টার যে কোনো হোটেলে মানে ঢোকার সময় একটা কনফিডেন্স, যে কোনো কাজে একটা কনফিডেন্স। দেখেন আজকে ফেয়ার অ্যান্ড লাভলির কথা চিন্তা করে দেখেন, আমি যদি 25 বছরও ফেয়ার অ্যান্ড লাভলি মাখি আমার গায়ের রং এমনই থাকবে, তাহলে তারা কি বিক্রি করতেছে? তারা বিক্রি করতেছে হোপ অফ বিউটিফিকেশন। তারা এই হোপটাকে আমাদের মাথায় লাক্স কি সাবান বিক্রি করতেছে? তারা বোল্ডনেস বিক্রি করতেছে। তাহলে সেলিব্রিটিদের এই সেলিব্রেশনকে বিক্রি করতেছে, বোল্ডনেস, বিউটি, মানে গ্ল্যামার, এগুলাকে দেখাচ্ছে তারা। তারা কিন্তু বলতেছে না যে 1 নাম্বার সাবান, এইটা না, তারা ওই জায়গাটাকে ফোকাস করছে। সো আপনি খেয়াল করে দেখেন, এই যে দেখেন সার্ফ এক্সেল বলতেছে যে আমরা মার্কেটের 1 নাম্বার ডিটারজেন্ট পাউডার, আমরা বেস্ট ডিটারজেন্ট পাউডার, আমাদের সাবান সবচেয়ে ভালো না। সার্ফ এক্সেল ইজ সেলিং চাইল্ড ডেভেলপমেন্ট। তারা বাচ্চাদের বড় হওয়ার যে স্পৃহা, বাচ্চাদের যে ডেভেলপমেন্ট, দাগ থেকে যদি দারুণ কিছু হয় দাগই ভালো, তার মানে বাচ্চাকে খেলতে দিন, ওকে গ্রো করতে দিন। সার্ফ এক্সেল আপনার পাশে আছে, আপনার ধোয়া টোয়ার জন্য চিন্তা করার দরকার নেই, আপনার বাচ্চা যেমনি খেলতে চায় ওরা খেলতে দেন। তাহলে এই বাচ্চা ব্যাপারটা মানুষের কিন্তু খুবই ইমোশন, খুবই সফট কর্নার। একটা বাচ্চা কি চিন্তা করে দেখেন তো, আমাদের বেবিদের ক্ষেত্রে আমাদের সফট কর্নারটা কিরকম। তো আমার বেবিকে গ্রো করার জন্য কোনো একটা ব্র্যান্ড যখন কথা বলে, অটোমেটিক্যালি ওই ব্র্যান্ডের প্রতি আমার একটা সফট কর্নার কিন্তু কাজ করে। দেখেন আজকে অ্যাপেল চিন্তা করে দেখেন, থিঙ্ক ডিফারেন্ট ও যখন লঞ্চ করলো তখন কি বললো যে সারা পৃথিবী পরিবর্তন করে দিয়েছে চিন্তার মাধ্যমে। তখন পৃথিবীর শ্রেষ্ঠ ফিলোসফার সক্রেটিস কিভাবে চেঞ্জ করে দিল, মানে সারা পৃথিবী পাল্টে দিয়েছে, নেলসন ম্যান্ডেলা, আজকে এরা পাল্টাইছে পৃথিবী, এদেরকে নিয়ে আসলো ফোকাসে। সো এই ফিলোসফাররা, এই যে এডুকেটররা, এই যে সারা পৃথিবীর স্কলাররা, তারা পৃথিবীকে চেঞ্জ করেছে। তারা কিভাবে চেঞ্জ করেছে? তারা ডিফারেন্টলি চিন্তা করেছে। আর সেই ডিফারেন্ট থিঙ্কিংটা কে করে? অ্যাপেল করে। থিঙ্ক ডিফারেন্ট। আপনি দেখেন তো মুহূর্তের মধ্যেই থিঙ্ক ডিফারেন্ট বলে অ্যাপেল আপনার মাথার কোন লেভেলে ঢুকে গেল, কোন লেভেলের সে ব্র্যান্ড হয়ে গেল, এবং কতটুকু সফিস্টিকেটেড একটা জায়গা সে তৈরি করে ফেললো। দ্যাটস দ্য কমিউনিকেশন, দ্যাটস দ্য ডিফারেন্স। আর আমরা সবাই শুধু সেরা, সবাই খাঁটি, সকল প্রোডাক্ট বের করলে আমি দেখি যে শুরু করি খাঁটি, বেস্ট, সেরা, এই সকল নামও এগুলো দেয়, এবং এই টাইপের কমিউনিকেশন আমরা করি। সো আপনাকে একটা ইমোশনাল, একটা ডিফারেন্ট জায়গা তৈরি করতে হবে, যেই জায়গায় কেউ কথা বলছে না। কোনো সাবান এখন আর চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বললেও সার্ফ এক্সেলের জায়গা দখল করার তার সো মাচ টাফ, ওই ইমোশনকে অ্যাসোসিয়েট করে ফেলছে। আপনি এখন একটা কোকা কোলার মতো কোলা বানাই ফেলতে পারেন, এর চেয়ে টেস্টি আপনি বানাইতে পারবেন, কিন্তু হ্যাপিনেসের যে ইমোশনের সাথে কোকা কোলা কানেক্ট করাইছে, এইটা আপনি আর সহজে কানেক্ট করাইতে পারবেন না। আজকে রাঁধুনির মতো একটা মশলা বানাইতে পারবেন, কিন্তু রাঁধুনি হওয়া সহজ না। এই যে দেখেন, এটা আর মশলা নাই, এটা হয়ে গেছে একটা রাঁধুনিকে সে গ্লোরিফাই করতেছে, একটা রাঁধুনিকে কিভাবে সাপোর্ট দিয়ে একটা রাঁধুনি কিভাবে সবকিছুকে চেঞ্জ করে ফেলতে পারে সেই জায়গাটাকে ফোকাস করতেছে। সো এখন আপনি রাঁধুনির মতো মশলা বানাইতে পারবেন, কিন্তু রাঁধুনির মতো ওই মশলার ইমোশনটা কানেক্ট করা
কঠিন। সো আপনি এরকম একটা ডিফারেন্স জায়গা খুঁজে বের করেন যে আমি আসলে কোন জায়গাতে আমার প্রোডাক্টটাকে প্লেস করাবো কাস্টমারের মাথায়। অ্যান্ড আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় মনে করি যে মার্কেটে ফার্স্ট মুভার হওয়াটা বেটার, বাট আপনাকে ফার্স্ট জায়গা দখল করতে হবে পজিশন ইন দ্য মাইন্ড অফ কাস্টমার। কাস্টমারের মাথায় আপনি একটা সিম্পল পজিশন, ফার্স্ট টু দ্য মার্কেট অ্যান্ড ফার্স্ট টু দ্য মাইন্ড, দুইটা যদি কম্বাইন করতে পারেন বেটার। আবার আপনি যদি ফার্স্ট টু দ্য মার্কেট নাও হন, মার্কেটে হয়তো থার্ড বা ফোর্থ প্লেয়ার হিসেবে আসছেন, বাট ফার্স্ট টু দ্য মাইন্ড যেতে হবে। কাস্টমারের মাথায় এমন একটা জায়গা, এমন একটা স্পেস, এমন একটা ডিফারেন্ট জায়গা দখল করতে হবে যেই জায়গা নিয়ে কেউ কথাবার্তা বলতেছে না। আমি এত এক্সট্রিম টপ ব্র্যান্ডগুলোর এক্সাম্পল কেন দিলাম? এজন্য দিলাম যে আপনার চিন্তাটা যত অত বড় ব্র্যান্ডের মতো করে হয়, আপনি ওই জায়গা থেকে ভেবে যখন আপনার জন্য বানাবেন তখন আপনার মানটা ভালো হবে। আপনি দেখেন ছোটবেলায় আপনার বাচ্চাকে সুন্দর হাতের লেখা চান, তাহলে আমরা কি করে, আমরা বেস্ট হাতের লেখা কার আছে সেটা নিয়ে আসি। ওই লেখা দেখে দেখে যখন বাচ্চা ট্রাই করে, ওরকম না হলে ওর লেখার মানটা কাছাকাছি চলে যায়, বেটার হয়। ঠিক আমি এই এক্সাম্পলগুলো এত বিগ ব্র্যান্ডগুলোর দিচ্ছি কেন, আপনি এইগুলো যদি মাথায় রেখে চিন্তা করেন, হয়তো আপনারটা ওই লেভেলে হলো না, বাট বর্তমান যেভাবে ভাবছেন ভাবনাটা অনেক লেয়ার উপরে চলে আসবে। আপনাদের এই লেভেলটাকে আপগ্রেড করাই তো এই কোর্সের মূল উদ্দেশ্য, সেটা আমি ট্রাই করছি। নাম্বার 2 কি বলছি, হোয়াই ডু পিপল স্পেন্ড অন ইট। আমি যে প্রোডাক্ট, যে আইডিয়া, যে সার্ভিসটা মার্কেটে আনলাম, এটার পেছনে মানুষ টাকা ব্যয় কেন করবে, কোন বেনিফিটটা আপনি দিচ্ছেন, এটাকে কন্টিনিউ কমিউনিকেট করা যে আমার পেছনে টাকা ব্যয় করবা, বিকজ অফ দ্যাট আমার কোর্সে আসলে তুমি এটা পাবা, আমার এই প্রোডাক্ট খেলে তোমার এটা হবে। তার মানে বেনিফিট ড্রিভেন কমিউনিকেশন করা। আমরা আমাদের কমিউনিকেশন অলওয়েজ শুধু ফিচার বলি, আমার প্রোডাক্ট সেরা, আমি দেখেন এইখান থেকে সোর্সিং করছি, আমার প্রোডাক্টে অমুক জিনিস আছে। নো, মানুষ জানতে চায় যে তার জন্য বেনিফিট কি, এই কোর্সে আমি কি কি করাচ্ছি। এই জন্য দেখবেন যে কোচ কাঞ্চনের যত কমিউনিকেশন, প্রত্যেকটা কমিউনিকেশনে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে বেনিফিট। আমরা শুরু করি একটা প্রবলেম দিয়ে যে আপনার লাইফে এই উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের উদ্যোক্তাদের কমন 3টি সমস্যা। আমি নর্মালি এই স্টাইলে শুরু করি কমিউনিকেশন। কি কি সমস্যা? নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা। এই 3টি সমস্যার মধ্য দিয়ে আমিও গিয়েছি, দেন আমি আই হ্যাভ ক্র্যাক দ্য কোড, আমি এই সলিউশনটা বের করেছি। আমার কোর্সে আসলে আপনি এই জিনিসগুলো পাচ্ছেন। দেখেন কত স্মার্টলি আপনাদেরকে একটা জার্নির মধ্য দিয়ে আমি কিন্তু সুন্দর করে কমিউনিকেট করে নিয়ে আসি। সো আপনাকে এই স্টাইলে জিনিসটা ডেভেলপ করতে হবে যে কেন আমার কোর্সে আপনি টাকা ব্যয় করবেন। এটা যখন আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি, তখনই কিন্তু আপনি আমাকে পেমেন্টটা করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেইভের মতো কোর্সে মানুষ 3 লাখ টাকা পেমেন্ট করে জয়েন করতেছে, বিকজ অফ সুন্দর একটা কমিউনিকেশন প্ল্যানের মধ্য দিয়ে আমরা তাদেরকে আনছি। সো আপনি আপনার 3,000, 5,000, 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে গেলে আরও ইজি ওয়েতে সুন্দর করে পারবেন। সো আপনি মাথায় শুধু এটা চিন্তা করেন যে কাস্টমার আমার প্রোডাক্টটা কেন কিনবে, 1টা 2টা 3টা বেস্ট কারণ খুঁজে বের করেন যে এই কারণটা, এই কারণটা, এই কারণটা। এই কারণগুলো কন্টিনিউ কমিউনিকেট করেন যে আমারটা কিনবেন এইখানে, আমার ডে কেয়ার সেন্টারে আসবেন এই ফ্যাসিলিটির জন্য আসবেন, আমার প্রোডাক্ট কিনে খাবেন এটা, আমার ফুড খাবেন এটা, এই ফ্যাসিলিটিটা স্পেশাল একটা জায়গা। নাম্বার 3, হোয়াই ডু পিপল বাই ইট ফ্রম ইউ। বাংলাদেশে তো অনেক কোর্স আছে, অনেকেই ট্রেনিং করাচ্ছে, তাহলে আমারটা কেন পারচেস করবে? সো স্পেশাল কি ব্যাপার আমার মধ্যে আছে, কোন জিনিসটা আমি ডিফারেন্ট দিচ্ছি। আমার 17 বছরের এক্সপিরিয়েন্স আছে, এজন্য দেখবেন যে আমার এই অথরিটি কমিউনিকেশনগুলো আছে। আমার বাংলাদেশের ন্যাশনাল লেভেলের 5টা অ্যাওয়ার্ড আছে, আমি ইন্টারন্যাশনালি 6টা সার্টিফিকেশন পেয়েছি, আমি 4টা বই লিখেছি। এই যে দিস ইজ অথরিটি। এই অথরিটিগুলো যখন দেখছে তখন চিন্তা করছে যে না, ওনার কাছে কেন যাবেন। দেখবেন আপনারা কেন আসছেন, আপনাদেরকে জিজ্ঞেস করলে প্রত্যেকে দেখবেন কমনলি বলবেন এটা এটার কারণে, এটার কারণে, এটার কারণে। আপনি কি কি চিন্তা করবেন, এই চিন্তা আমি আগেই করে রাখছি, এবং করে ওই কমিউনিকেশনগুলো আমি আমার ওয়েবসাইটে, আমার ফেসবুক পেজে, আমার মার্কেটিং আমি দিয়ে রাখছি। সেম অ্যাজ আপনার করতে হবে। হোয়াই ডু পিপল বাই ইট ফ্রম মি। আপনি চিন্তা করেন কেন মানুষ আমার থেকে কিনবে, আমার কোন ব্যাপারটা কমিউনিকেট করলে মানুষ কিনতে ইজি হবে এবং সহজে চিন্তা করবে যে না, কোনো কিছু না পেলে ওনার থেকে কিনা যায়। আপনারা কি কি কনসিডার করেন? আমার ক্ষেত্রে কনসিডার করেন যে না, ওনার একটা বড় গুণ হতে পারে যে উনি যেহেতু নিজে ব্যবসা করে, তার মানে আমার প্রবলেমটার বেস্ট সলিউশন দিতে পারবে। উনি যেহেতু ব্যবসা নিয়ে একটা বই লিখেছে এবং বইটাতে যে তথ্য দিয়েছে, তার মানে ওনার ট্রেনিংয়ে গেলে আরও ভালো কিছু পাবো। দেখেন এগুলো যে আপনি কনসিডার করবেন আমি জানি, বিদে এই ম্যাটেরিয়ালগুলো আমি আগে তৈরি করেছি। আমি আগে বিজনেস কোচ হই নাই, কিন্তু খেয়াল করে দেখেন, আগে আমি বিজনেসম্যান হয়েছি, দেন বিজনেসে সাকসেস হয়ে আমি বিজনেস কোচ হয়েছি। দ্যাটস মাই স্পেশালিটি। এবং এটা মানুষ কিন্তু ভাবে, বিদায় আমার কোর্সে, আমার মার্কেটিংয়ে চিন্তা করা লাগে না, অটোমেটিক্যালি লোকজন আসে। মানুষ যেখানে 2,000 টাকার কোর্স অফার করে 10 জন একসাথে করতে কষ্ট হয়ে যায়, সেখানে আমি 3 লাখ টাকার কোর্সে আমার 20-30 জন
40 জন, এবার হয়তো মানে অলমোস্ট 40+ হয়ে যাচ্ছে ব্যাচ 2-তে। কেন? বিকজ অফ দ্যাট আমার এই জিনিসগুলো। সো আপনি খুঁজে খুঁজে বের করেন আপনার এরকম কি কি জিনিস আছে, এইগুলাকে ফ্রন্টে আনেন, এগুলাকে যত ফ্রন্টে দিবেন অ্যান্ড এইগুলো যত কমিউনিকেট করবেন, মানুষ তখন আপনাকে কনসিডারেশন নিবে। এবং এই জন্য আমি নিচে লিখছি, দেখেন যে ফাইন্ড 3 ক্লোজেস অফ প্রোডাক্ট দ্যাট এক্সিস্ট ইন দ্য মার্কেট। আপনার প্রোডাক্টের কাছাকাছি 3টা প্রোডাক্ট মার্কেটে এক্সিস্ট করে, তারা কি কমিউনিকেট করে ওইটাকে একটু ফলো করেন এবং আপনি চেষ্টা করেন তার চেয়ে একটু বেস্ট ওয়েতে জিনিসটাকে প্রোভাইড করার জন্য। দেন এবার একটা বিগেস্ট কোশ্চেন, আইডিয়া আপনি তৈরি করলেন, আপনি কমিউনিকেশন প্ল্যান করলেন, এখন আপনার সামনে একটা রাস্তা আসবে, যে রাস্তার দুই মুখী রাস্তা, মানে ডানেও যেতে পারেন আপনি বাঁয়েও যেতে পারেন, গন্তব্যের জন্য 2টা রোড আপনার সামনে আসবে। এখন আপনি কোন দিকে যাবেন, কারণ এইটা নিয়ে ব্যাপক একটা কনফিউশন আমাদের মধ্যে থাকে, আমি কোন দিকে যাব আমরা তখন বুঝতে পারি না। সো এই কনফিউশনের জন্য আমি এই স্লাইডটা রাখা, যেটা আপনার পাথওয়েটা তৈরি করে দিবে যে আমি এদিকে যাব না এইদিকে যাব। সো বাংলাদেশে এখন স্টার্ট আপ গ্রো করছে এবং ওয়ার্ল্ড ওয়াইডই, বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশে এখন এইগুলোর প্রচুর মানে গ্রোয়িং একটা জায়গাতে আছে। এটা নিয়ে প্রচুর কথাবার্তা, সেমিনার, প্রোগ্রাম, স্পিচ, বই পুস্তক, লেখালেখি, ব্লগিং সব হইতেছে, মিডিয়া প্রচারণা। সো ইটসেলফ স্টার্ট আপ ওয়ার্ডটা এখন একটা ফ্যাসিনেশনের ব্যাপার, একটা ফ্যাশন, যে আমি কিসে অনেক উদ্যোক্তার সাথে দেখা করলে যে এই কি করেন, আমি তো স্টার্ট আপ ফাউন্ডার, আমি একটা স্টার্ট আপ চালাই। আচ্ছা, তা এটা মানে বিক্রি করবেন কবে? সবাই বলে না না কি বলেন, আমি এত মানে আমার প্যাশনের একটা বিজনেস, এত কষ্ট করে আমি এটাকে দাঁড় করাচ্ছি, আমি কেন বিক্রি করবো? সো এই জায়গাটাতে একটু আমাদের খটকা জায়গাটা বুঝতে হবে। স্টার্ট আপ ব্যাপারটা হচ্ছে একদম যদি সিম্পল করে, এটা নিয়ে বাংলাদেশে মানে 99.99% উদ্যোক্তারা কনফিউজড, তারা দুইটাকে গোলায় ফেলে এবং দুইটার ডেফিনেশনটা ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝে না। সো আজকের ক্লাসে আমরা একদম সিম্পলিফাই করে জিনিসটা একদম ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি পাথওয়েটা নির্ধারণ করতে পারেন যে আমি কোন দিকে যাব, কারণ এটা বোঝাটা ইম্পর্টেন্ট ডে 1 থেকে। যখন আপনি আইডিয়া জেনারেট করে, প্ল্যান করে, ডিফারেন্সিয়েশন করে মার্কেটে গেলেন, এবার মার্কেটে আসলে আলটিমেটলি আপনি কোন উচ্চতায় যেতে চান সেটা বোঝার জন্য এই জিনিসটা জরুরি। সো স্টার্ট আপ মানি হচ্ছে, আমরা যদি জিনিসটাকে এভাবে করে ভাবি, যে ধরেন আপনি একটা গাছ লাগালেন বা একটা জমি সিলেক্ট করলেন যে এখানে আপনি এরকম 100টা গাছ লাগাবেন, এই গাছগুলো লাগাবেন, গাছগুলো বড় হলে আপনার প্ল্যান হচ্ছে গাছগুলোকে বিক্রি করে দিবেন। দিস ইজ স্টার্ট আপ। আবার আরেকজন গাছ লাগালো, চিন্তা করলো গাছ থেকে যে ফল হবে আমি এই ফলগুলো বিক্রি করব, দিস ইজ এসএমই। আরও সহজ করছি, স্টার্ট আপ মডেলের মেইন জায়গাটা হচ্ছে এক্সট্রিম গ্রোথ, অর্থাৎ স্টার্ট আপের মডেলটাই হচ্ছে অনেক টাকা বার্নিং করে এটার হিউজ একটা গ্রোথ দেখানো হয়, যে এই যে গত 3 বছরে আমার এখানে 3 কোটি লোক কেনাকাটা করছে মাত্র 3 বছরে, দেখেন। সো যখন এটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম অথবা অ্যাঞ্জেল ইনভেস্টরকে দেখায় যে এইভাবে র্যাপিড গ্রোথ যাচ্ছে, দেখো আগামী 5-10 বছরে এটা ডোমিনেট করবে পুরো মার্কেটের সাইজ 500 কোটি টাকা, 5000 কোটি টাকা, এই 5000 কোটি টাকার পুরো মার্কেটটা আমরা গ্র্যাব করার মতো করে প্ল্যান করছি। দেখো এখন আমি একটু বার্নিং করে দেখো এই জায়গায় চলে আসছি, এটা 5-10 বছরে একদম গ্রোথ, মানে একবারে উপরে উঠে যায় সিস্টেমটা এরকম। এটা দেখার ফলে বিভিন্ন স্টেজে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। সো সিড ফান্ডিং বলা হয়, আপনারা শুনবেন, সিরিজ এ বলা হয়, সিরিজ বি ফান্ডিং বলা হয়। এগুলো মানে কি? এগুলো স্টার্ট আপের এক একটা স্টেজ, ধরেন ক্লাসের মতো 1, 2, 3, 4, 5। সো সিড ফান্ডিং হলো একদম এমবিপি পর্যায়ে, আইডিয়াটা একটু গুছানোর চেষ্টা করছেন, ওই সময় আপনি কি করলেন যে হ্যাঁ আমি এরকম একটা আইডিয়া নিয়ে কাজ করছি, এটা এইভাবে গ্রো করবে। তো ওই সময় আপনি হয়তো নর্মালি কি হয়, অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল ইনভেস্টর মানে কি? আপনার পরিচিত যারা ইনভেস্ট করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যক্তি, তাদের কাছে অ্যাপ্রোচ করলে একটা টাকা নিয়ে আসলেন যে হ্যাঁ 20 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দিলে আমার এইটা সিড, মানে এটা তখন বীজ, চিন্তার বীজ, প্ল্যানিংয়ের বীজ আছে, এইটাকে আমি মার্কেটের একটু হইলেও নামিয়ে একটা জায়গায় নিতে পারবো। ওই স্টেজে আপনি একজনের থেকে 20 লাখ টাকা নিয়ে আসলেন, তাকে 10% শেয়ার দিয়ে দিলেন, সিম্পল। এবার এই 20 লাখ টাকা দিয়ে আপনি কি করলেন, এটাকে একটু মার্কেটে নিলেন, নেওয়ার পরে দেখলো যে না ভালোই করছে, এইভাবে গ্রো করছে, দেখাইলেন। এই গ্রোথটা দেখিয়ে আপনি এবার আরেকটু বড় ইনভেস্টরের কাছে গেলেন, হয়তো ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মের কাছে গেলেন। ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম কারা? যারা এরকম স্টার্ট আপগুলোতে বিনিয়োগ করে, অনেক বিনিয়োগকারী মিলে এখানে একটা ফার্ম করে, তারা বিভিন্ন স্টার্ট আপে ফান্ড কন্টিনিউ দিতে থাকে।
এটাই তাদের বিজনেসটাই এটা, এই ফার্মটাই ইটসেলফ একটা বিজনেস। তখন একটু গ্রো করার পরে আপনি দেখাইলেন ওরকম ক্যাপিটালিস্টদের কাছে যে ঠিক আছে আমার এটা এরকম এখন 2 কোটি টাকা লাগবে। তার মানে কি হলো, আপনি সিড থেকে একটা সিরিজ স্টেজে, সিরিজ এ তে হয়তো চলে গেলেন, তারপরে এ থেকে আবার একটু গ্রো করলে বি তে চলে গেলেন। এখন এখানে কি হয়, বিভিন্ন সিরিজে বিভিন্ন জন এক্সিট নেয়। যেমন আপনি বি সিরিজে চলে গেছেন, তখন আপনি হয়তো 100 কোটি টাকা ফান্ডিং নিয়েছেন। তখন আপনি কি করলেন, তখন তো আপনার শেয়ার কিন্তু সেই 100% নি, এই 100% শেয়ারই কিন্তু বিক্রি করতেছেন। তখন হয়তো বা আপনার সিড স্টেজে যেই মানুষটা 20 লাখ টাকা দিয়েছিল ওরে বললেন যে তোমার 10% ছেড়ে দাও, অলরেডি কিন্তু আমরা বড় বিনিয়োগকারী পাইছি, তুমি এই 10% 20 লাখ টাকা দিছিলা, তোমার আমি 2 কোটি টাকা দিয়ে দিচ্ছি বা 5 কোটি টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার 10% এখন ওই বিনিয়োগকারীকে দিয়ে দাও। তাহলে ওই বিনিয়োগকারীকে দিয়ে দিলেও তার মানে সিড স্টেজে যে ছিল উনি এক্সিট নিয়ে চলে গেল। আবার অনেক সময় সিরিজ বি ফান্ডিং এর সময়, ফান্ড রেজ করার সময় এর লোকজন এক্সিট নেয়। এইভাবে মূলত স্টার্টআপ এই জার্নিটা চলতে থাকে কন্টিনিউয়াস, নতুন নতুন ফান্ড আসে এবং আগের যারা ফান্ড মানে বিনিয়োগ করেছিল তারা একটা প্রফিট নিয়ে বের হয়ে যায়, এরা বের হয়ে যায়, আরেক গ্রুপ আসে, আরো বিগার গ্রুপ আসে, আরো বিগার গ্রুপ আসে। এইভাবে এক্সিট নিতে নিতে এক সময় এটার যে মেইন ফাউন্ডার উনিও এক্সিট নিয়ে নেয়। সে ফর ধরেন 10 মিনিট স্কুলের 3 জন ফাউন্ডার, তাহলে 3 জন ফাউন্ডার আমরা ধরে নিলাম 3 জন 33.33 করে মালিক। এখন এই যে ফান্ড রেজ হইতেছে 10% 20 কোটি টাকায় নিল, আবার দেখা গেল 10% আরো 30 কোটি টাকায় নিল, এইভাবে করতে করতে তো একসময় 100%ই এখন কি করতেছে, এই যে 3 জনের শেয়ারের পার্সেন্টে ইকুইটিটা কিন্তু তারা মূলত বিক্রি করছে। এইভাবে একসময় দেখা গেল পুরো 10 মিনিট স্কুলে 1000 কোটি টাকায় বিক্রি হয়ে গেল। তখন এই 3 জন মিলে 1000 কোটি টাকা নিয়ে বের হয়ে গেল। ওই সময় 1000 কোটি টাকা বিনিয়োগ যারা করলো তারা হয়ে গেল 10 মিনিট স্কুলের মালিক। তারা আবার এটাকে আরো গ্রো করে একসময় 5000 কোটি টাকা আবার বিক্রি করে দেবে, ওই 5000 কোটি আলারা হয়তো আবার কারো কাছে বিক্রি করবে। এই হলো প্রসেস। এইভাবে করে করে যেটা যখন অনেক বড় হয়ে যায়, কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা কোনো ব্যক্তির পক্ষে এটাকে কাভার দেওয়া যায় না, তখন এটা শেয়ার মার্কেটে চলে যায় আমাদের, এই যে নর্মাল যে ট্রেডিশনাল। এই হলো মূলত স্টার্টআপের প্রসেস। তাহলে স্টার্টআপে বিনিয়োগগুলো কিভাবে হয়, স্টার্টআপে কিন্তু প্রফিট ফোকাস না। প্রথম কন্ডিশনে স্টার্টআপের মেইন ফোকাস থাকে গ্রোথ। যার কারণে দেখবেন ইন্ডিয়াতে ই লার্নিং এডটেক কোম্পানি বাইজুস, তারা 21,000 কোটি টাকা খরচ করে, 21,000 কোটি রুপি খরচ করে আর্নিং করছে 2100 কোটি রুপি। প্রফিটের দিকে চিন্তা করলে আপনি তো জীবন ওই ইসেতে পা দিবেন না, এত টাকা লস করবেন না। কিন্তু তারা 21,000 কোটি টাকা খরচ করলে এমন একটা গ্রোথ দেখাইছে যে 21 লক্ষ কোটি টাকা কামানোর মতো দেখো আমি মার্কেটটাকে প্রস্তুত করছি, রেডি করছি। বিদায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতেছে, এক এক সিরিজে এক একজন এক্সিস্ট নিচ্ছে, আবার নতুন আসতেছে। দিস ইজ কল স্টার্টআপ। এবং এটাকে আমি মজা করে বলি যে এটা গরু মোটা তাজাকরণের মতো অনেকটা। আমরা কি করি, কুরবানির আগ দিয়ে বা কুরবানিকে প্ল্যান করে অনেকে চিন্তা করে না যে গরুর বাছুর কিনে আনি, এই বাছুরকে ইচ্ছা মতো মজাদার খাবার টাবার দিয়ে ওকে একটু মোটা তাজা স্বাস্থ্যকর, যতক্ষণ আপনি খাবার দিচ্ছেন ততক্ষণ কিন্তু লস। দেখেন গরুটাকে মোটা তাজা করতে গিয়ে এভরিথিং খাওয়াচ্ছেন, ভিটামিন খাওয়াচ্ছেন, ওকে ইনজেকশন দেয়, কেউ পুষ্টিকর খাবার দেয়, নানান কিছু। এই যে খাবারগুলো ওর পেছনে ঢালতেছেন, এটা কিন্তু যতক্ষণ বিক্রি হইতেছে ততক্ষণ কিন্তু লস। এত খাবার আপনি কেন দিচ্ছেন, যে আমি ওরে 1 লাখ টাকা খাওয়াইলে ওরে আমি 5 লাখ টাকা মার্কেটে বিক্রি করবো। সো স্টার্টআপ হচ্ছে এরকম যে এইভাবে বার্নিংটা কেন করে, বিকজ অফ এক সময় জানে যে আমি 100 কোটি টাকা বার্ন করলে এটা 500 কোটি টাকা বিক্রি করতে পারবো, এবং এটা ওই দিনে 3 or 4 5 ইয়ার্সের মধ্যে হয়, ওই দিনে শর্ট টাইমের মধ্যে জিনিসটা হয়। এই কারণে স্টার্টআপে সবাই আগ্রহী, কারণ শর্ট টাইমে 500-1000 কোটি টাকা তো নর্মাল এই সেমি ফরম্যাটে সম্ভব না। সো এটা এই স্টাইলে কাজ করে। আর এসএমইটা কি, এসএমই হচ্ছে এই যে যুগ যুগ ধরে যেই ট্রেডিশনাল বিজনেস চলে আসতেছে, এটা হচ্ছে এসএমই। তার মানে আমরা এসএমই মডেলে কি করি, এসএমই মডেলে আমার প্ল্যান থাকে, আমি একটা টাকা বিনিয়োগ করলাম, একটা বিজনেস প্ল্যান নিয়ে মাঠে নামলাম, এটা থেকে আমি একটা যত টাকা বিক্রি করছি, যত টাকা খরচ করছি, এর চেয়ে বেশি টাকা কত দ্রুত আর্ন করব। ফোকাস থাকে কত দ্রুত আমি প্রফিটে যাব, ব্রেক ইভেনে যাব। স্টার্টআপে ফোকাস থাকে কত বেশি গ্রোথ আনতে পারবো, কারণ স্টার্টআপে প্ল্যানটা হচ্ছে কোম্পানিটাকে বিক্রি করে দেওয়া, গরুটাকে বিক্রি করে দেওয়া, গাছটাকে বিক্রি করে দেওয়া। আর এসএমইতে প্ল্যান হচ্ছে ফল বিক্রি করা, গরুর দুধ বিক্রি করা। তার মানে হচ্ছে বিধায় আমি গরুকে অতটুকু খাওয়াবো যাতে দুধ হয়, ওই দুধ থেকে আমার যাতে লাভ হয়। আমি গরুকে আজকে 500 টাকার খাবার খাওয়াইছি, আমি 1000 টাকার দুধ বিক্রি করছি, তার মানে আমি প্রফিটে আসি। এই দ্যাট ইজ কল এসএমই মডেল। সো এই দুইটা মডেলের ডিফারেন্সটা কেন বোঝা দরকার, আপনার যদি প্ল্যান থাকে যে আমি স্টার্টআপ মডেলে আগাবো, ডে 1 থেকে আপনি গ্রোথ সেন্ট্রিক ফোকাস করবেন।
বার্নিং যাই হোক, আপনার ফোকাস থাকবে যে আমি একটা বিগ মার্কেট নিয়ে কাজ করব অ্যান্ড আমার এইরকম টার্গেট, আমি এইভাবে ফান্ডিংটা নিব। এবং স্টার্ট আপ যেহেতু অনেক দ্রুত গতির জিনিস, এইখানে প্রেশার বেশি, এখানে ফেলিওর বেশি। এসএমইতে ফেল যদি করে 20টা কোম্পানি, স্টার্ট আপে ফেল করে 200 কোম্পানি। এসএমইর ফেলিওর রেশিও হচ্ছে 32%। 3 বছরের মধ্যে 32% এসএমই ফেল করে। স্টার্ট আপ ফেল করে অলমোস্ট 96 থেকে 98 পর্যন্ত। সো রিস্কি, বাট অ্যাচিভমেন্ট অনেক বড়। আর এসএমই স্লো, আস্তে আস্তে প্রফিট করে করে গ্রো করবেন। এইখান থেকে যে প্রফিট আসবে ওইটা ইনভেস্ট করে আরেকটু বড় করবেন, আবার প্রফিট আসবে, ইনভেস্ট করে আরেকটু বড় করবেন। আর স্টার্টআপের মূল লক্ষ্য থাকে এটা। এখন এই জায়গায় একটু প্রিকশন কিছু দিব। বাংলাদেশে যেভাবে স্টার্টআপ মডেলটা গ্রো করছে বা যেইভাবে করে শেয়ার করা হয়, বাংলাদেশে যেটা ফোকাস করা হয়, কোনো স্টার্টআপ ফান্ডিং পাওয়া মানি ব্লাস্টিং। দেখবেন পত্র পত্রিকা, টিভি, নিউজ এমনভাবে এটা ফলাও করে প্রচার করে, তখন আমাদের সবার মনে একটা ক্ষুধা জেগে ওঠে যে জীবনে বোধহয় স্টার্ট আপ না করা মানে সবচেয়ে বড় বোকামি। আমি বিজনেস করতে আসছি মানে আমাকে ফান্ডিং রেজ করতে হবে। এখন যেটা ঝামেলা হয়, এই রেজ করা ফান্ড প্রপার কাজে না লাগাতে পারলে এটা কিন্তু আপনার জন্য বিপদের কারণ। এবং বাংলাদেশে রিসেন্ট টাইমে আপনারা দেখেছেন যে অলরেডি আমাদের সামনে থেকে কয়েকটা কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেল, যারা স্টার্ট আপ মডেলে শুরু করেছে, ফান্ডিংও পেয়েছে, বাট ফান্ড এত বেশি বার্ন করেছে। এবং তারা হয়তো অনেকেই এমন করে যে ভ্যালু ক্রিয়েশনের বাদে, মানে কাস্টমারের জন্য প্রপার ভ্যালু ক্রিয়েশন ছাড়া এমন ভ্যালুয়েশন দাঁড় করে, অনেক টাকা ফান্ড নিয়ে আসে, বাট কাস্টমারকে ওইভাবে সার্ভ করতে না পারায় লস করে একসময় হয়তো তারা টিকে থাকতে পারে না। সো এইটা আমাদের একটু মাথায় রাখবো যে আমাদের বিজনেস আমরা বিল্ড করব, সেটা স্টার্ট আপ হোক, এসএমই হোক, অনলি ফর কাস্টমার। বিল্ড ইউর বিজনেস ফর কাস্টমার, নট ফর ভেঞ্চার ক্যাপিটালিস্ট, নট ফর ইনভেস্টর। বিজনেস কখনোই ইনভেস্টরের জন্য আপনি বিল্ড করবেন না, বিজনেস বিল্ড করবেন কাস্টমারের জন্য। কাস্টমারের জন্য যদি বিল্ড করেন, সেটা স্টার্ট আপ হোক, এসএমই হোক, এটা লং রানে যুগ যুগ শত শত বছর টিকে থাকবে। আর যদি ফান্ডিং এর জন্য আপনি বার্ন করে এমনভাবে প্রেজেন্টেশন করলেন, পিচিং করলেন, বাংলাদেশে বহু এই যে আইডিয়া প্রকল্পে বহু টাকা ফান্ড দেয় গভর্নমেন্ট, সুন্দর সুন্দর করে পিচ করে, অনেকেই দেখেছে, আমার পরিচিত আছে, তারা কি করে পিচিং করে সুন্দর করে, এমনভাবে প্ল্যান করে, শো করে, প্ল্যান শুনলেই টাকা দিয়ে দিতে মন চায়। এবং ফান্ড নিয়ে এসে তারা এই টাকা দিয়ে বিভিন্ন দেশ টেশ ঘুরে 1 বছরে টাকা খরচ করে আবার আরেকটা প্রজেক্ট বানায়। তো ওদের টার্গেটই থাকে আমি প্রজেক্টটা বানাচ্ছি বিকজ অফ আমার ফান্ড লাগবে। তাহলে ইন্টেনশন যখন এটা থাকে, আলটিমেটলি ব্যবসায়ী হিসেবে কিন্তু তারা তখন দাঁড়াইতে পারে না। এবং এতে দুইটা ঘটনা ঘটে, বিনিয়োগকারীরা নেগেটিভ হয়, তখন ভালো প্ল্যানেও তারা বিনিয়োগ করতে চায় না। সো জিনিসটা আমরা খেয়াল রাখবো, যাতে আমরা স্টার্ট আপের যে এই যে দৌড়, স্টার্ট আপ কেন, স্টার্ট আপ কালচারটা এত প্রচার করা হয়, কারণ এখানে মূল ব্যবসাটা, স্টার্ট আপের মূল ব্যবসা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালিস্টের। এখানে আসল ব্যবসায়ী হলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এই পুরো গেমটার গোড়াতে কিন্তু তারা আছে, কারণ উনি যত ইনভেস্ট করবে, যত কোম্পানি গ্রো করবে, ওই ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম বড় হবে, তারা শত শত হাজার হাজার কোটি টাকা আর্ন করতে পারবে। যার কারণে এই কালচারটাকে অনেক বেশি পপুলার করা হয়, বিভিন্ন সেমিনারে স্টার্ট আপ ফাউন্ডারকে ইনভাইট করা হয়, তারা প্রচার করে, কথা বলে, বাট এটা নেগেটিভ সাইডটা আমাদের কাছে ক্লিয়ার করা হয় না। সো আমরা নেগেটিভ পজিটিভ দুইটা বুঝি। আমি কোনো স্টার্ট আপ এসএমই, আমার পরামর্শ আমি বলছি না এটাতে যাবেন ওইটাতে যাবেন না, আপনার ক্যালিবার যেরকম, আপনি যেইভাবে নিজেকে ফিল করেন যে না ঠিক আছে আমি এরকম একটা রোলার কোস্টার রাইড, বিজনেস ইটসেলফ একটা রোলার কোস্টার রাইড, কিন্তু এটা 360 রোলার কোস্টার, মানে স্টার্ট আপটা এমনভাবে ঘুরতে হবে। সো ওইটুকু ক্যাপাবিলিটি, ওইটুকু সাহস এবং ওইটুকু আপনার যদি দক্ষতা তৈরি হয়, গো ফর স্টার্ট আপ। তাহলে 5-7 বছরে শত কোটি টাকার মালিক হওয়া সম্ভব, আপনি যদি প্রপার স্কিলড হন এবং ঠিক মতো এটাকে মার্কেটে নিতে পারেন। আর এসএমইটা ঠান্ডা মাথায় করার জন্য বেস্ট, আপনি স্কিলড হলে এসএমই দিয়েও বাংলাদেশে বহু বড় বড় কোম্পানি, আমাদের চোখের সামনে স্কয়ার, আমাদের চোখের সামনে বসুন্ধরা, প্রাণ, এই কোম্পানিগুলো আমাদের দেশ থেকে এসএমই মডেলে এত বড় বড় ব্যবসা হয়েছে। ইভেন আপনি এসএমই মডেল এবং স্টার্ট আপ মডেলকে অল্টারও করতে পারেন। আপনি স্টার্ট আপ মডেল থেকে পরে চাইলে আস্তে আস্তে এসএমইতে নিয়ে আসতে পারেন। যেমন বাংলাদেশের ইয়ের কথা আপনারা সবাই জানেন, 10 মিনিট স্কুল, ওরা কিন্তু শুরু থেকে এসএমই মডেলেই আগাইছে, পরে দেখলো যে না এর থেকে অন্যান্য কোম্পানিগুলো ফান্ডিং টান্ডিং নিচ্ছে, সো আমাদেরকেও ওই মডেলে যেতে হবে। বাংলাদেশে সাজগোজ, তারা 2013 সালে শুরু করে, 13 সালে তারা শুধুমাত্র কন্টেন্ট বানাইতো, বিউটি কন্টেন্ট, এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট বাংলা বিউটি কন্টেন্ট সাইট কিন্তু এটা। তো তারা কন্টেন্ট 5 বছর শুধু কন্টেন্ট বানাইছে। 2018 সালে এসে তারা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলো, এই বিউটি প্রোডাক্টগুলো তারা ই কমার্স মডেলে সেল করা শুরু করলো, এবং 2021 সালে এসে তারা কিন্তু প্রথম ফান্ড রেজ করে। তার মানে এসএমই মডেল থেকে তারা আস্তে আস্তে স্কেল আপ করে গ্রোথ দেখিয়ে তারা কিন্তু স্টার্ট আপ মডেলে গেছে। বাট
ডে ওয়ান থেকে জিনিসটা ক্লিয়ার থাকলে সুবিধা কি, যে আমি এই রোডে যাচ্ছি, আমাকে যেমন আপনার যদি স্টার্ট আপ হয়, তার মানে আপনার প্ল্যান হলো আপনার বিজনেসটাকে আপনি লং রানে বিক্রি করে দিবেন। তাহলে বিক্রি যদি করতে হয়, অন্য মানুষের ফান্ডিং যদি আনতে হয়, তাহলে ডে ওয়ান থেকে আপনার কাগজপত্র, আপনার হিসাব নিকাশ সবকিছু স্বচ্ছ রাখতে হবে। কারণ আপনি আরেকটা মানুষকে বিনিয়োগকারী নেবেন, সে স্বচ্ছ না দেখলে, এই প্রপার জিনিসগুলো ঠিক মতো না পেলে সে আপনাকে বিনিয়োগ করবে না। আর এসএমই হলে আপনার ব্যবসা আপনার মতো যে কোনো স্টাইলে রাখলেন। স্টার্ট আপ হলে আপনাকে গ্রোথকে ফোকাস দেখাইতে হবে, যে আমি এই গ্রোথ, ওইখানে প্রফিট দেখালে ফান্ডিং দিবেন আপনাকে, যে আমি দেখেন 1 বছরের ব্যবসা নেমে 5 লাখ টাকা প্রফিট করে ফেলছি। নো, সে দেখবে 1 বছরের ব্যবসা নেমে 5 কোটি মানুষকে আমি রিচ করছি, অনবোর্ডিং করছি, ট্রাকশনটা দেখবে, ওইভাবে ভ্যালুয়েশন হবে। সো আই হোপ ব্যাপারটা আমরা ক্লিয়ার। এটা বুঝে আমরা ব্যবসা করলে আমাদের জন্য লং রানে বেটার